হুম। আচ্ছা দেখো, আজকে আহ, ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট কেন বলবো বলে সব মানে চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ চাইল্ড স্টাডিজ চ্যাপ্টারটাই এরকম। তবে এর মধ্যে আমি একটু ভীষণভাবে প্রেফার করি একটা মানে চ্যাপ্টার, সেটা হচ্ছে সামাজিকরণ বা সোশ্যালাইজেশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে আমি ভীষণভাবে প্রেফার করি যে প্রত্যেকে যাতে এটা একটু ভালোভাবে পড়ে। বলবে স্যার সব তো ঠিক আছে, এবার এর মধ্যে বিশেষত্ব কি আছে যে কেন আপনি এটাকে একটু বিশেষভাবে দেখেন? আমি এটাকে বিশেষভাবে দেখি তার কারণ আজকের জেনারেশনে মানে আজকে এটা হচ্ছে না বলে আজকের যে জেনারেশন যথেষ্ট মানে খারাপ আচরণ করছে। ঠিক আছে? যেটা হচ্ছে মানে আমাদের জেনারেশন মানে তোমাদের যে জেনারেশন রয়েছে, এই যে জেনারেশন কিছুটা হলেও রয়েছে। কিন্তু পরবর্তী যে জেনারেশন আসছে মানে আমাদের যে ভাইপো, ভাগনা বা যাদের মোটামুটি এখন স্কুলে পড়ছে, কলেজে পড়ছে তাদের মধ্যে একদমই এই সামাজিকরণ বা সোশ্যালাইজেশনটা একদমই নেই। ঠিক আছে? তো আমাদেরও বন্ধু-বান্ধবদের মধ্যে আমরা খুব একটা মানে মানে কাউকে দেখতে পাই। আর অনেকের মধ্যে পাই না। কিন্তু এখনকার জেনারেশনে ১০০ টার মধ্যে ৯০ জন ৯০ থেকে ৯৫ টা বাচ্চার মধ্যে সামাজিকরণ বা সোশ্যালাইজেশন নেই। পরিষ্কার কথা। এবার এর কারণ কি? বা কেন আজকালকার বাচ্চারা সোশ্যালাইজ বা সামাজিকরণ বা সামাজিক নয়? ঠিক আছে? তার পেছনে আমাদের গার্ডিয়ানরাও ভীষণভাবে দায়ী। বিশেষ করে আমরা। কারণ আমরা হচ্ছে মানে আমরা বা আমাদের থেকে আমাদের দাদারা তারা যেভাবে শিক্ষিত হয়েছে, তো তারা যেভাবে শিক্ষিত হয়েছে সেভাবেই তারা চেয়েছে তাদের পরবর্তী বাচ্চাকে শিক্ষিত করবে। কিছুটা আমাদের বাবা-মা বা আগের জেনারেশনের ভুল। ঠিক আছে? এবার সব ক্ষেত্রে আবার তাদেরকে ভুল বলাটাও ঠিক নয়। কারণ ওই যে মানে জুতোয় পা যতক্ষণ না তুমি একটা জুতোয় পা রেখে হাঁটবে, ততক্ষণ সেই জুতোটা মানে কাউকে খারাপ বলাটা সহজ। কিন্তু প্রকৃতপক্ষে কাউকে খারাপ মানে মানে সে খারাপ কিনা সেটা যাচাই করা কঠিন। এবার ব্যাপারটা হচ্ছে কি? তাহলে আমি একটু বলি, মানে একটু বোঝাই। তাহলে আমাদের মধ্যে একটু ক্লারিটি আসবে বা ক্লিয়ারিটি আসবে। কি ব্যাপার? ছোটবেলায় যখন আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি, তখন বাবা-মা কি বলতো? যে, "পড়, না পড়লে চাকরি পাবি না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবি না।" ভালো কথা। তো আমরা পড়তাম সেই কারণে কেউ সিরিয়াসলি পড়তাম, কেউ একটু কম পড়তাম, একটু খেলাধুলাও করতাম, সব রকমই কাজকর্ম করতাম। এবার তারপরে কি হয়েছে? কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বাবা-মারা পড়াশোনার সাথে কারো বাবা-মারা কি করেছে যখন বাড়িতে কেউ গার্ডিয়ান মানে কোনো রিলেটিভরা আসে, তো এরই মধ্যে কিছু ছেলেমেয়েরা হতো যারা প্রচুর পড়াশুনো করতো। যে বাড়িতে যদি কোনো রিলেটিভ এসে থাকে তখন কি হতো তার সাথে দেখা করতো, "না, আমার পড়া আছে আমি চলে যাচ্ছি।" মানে পড়াটা তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ, তার মামা, মাসি, কাকা, কাকি কেউ এলেও সে কারো সাথে কথা বলতো না। "না, আমার প্রচুর পড়া আছে।" তারা বলতো, "হ্যাঁ, তুই বাবা পড়বি যা।" ভালো কথা, কোনো অসুবিধা নেই। কোনো খারাপ জিনিস নেই। এর মধ্যে কি কোনো খারাপ জিনিস রয়েছে? কোনো খারাপ জিনিস নেই। কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে? যারা এরকমভাবে প্রচুর বেশি পড়াশুনো করেছে, পড়াশুনো করাটা খারাপ জিনিস নয়। কিন্তু যখনই সে পুরো তার শৈশব বা বা যে মানে স্টুডেন্ট লাইফটা সে পুরোটাই যদি পড়াশুনোতেই কাটিয়ে দেয়, তাহলে সে সামাজিকরণ বা সোশ্যালাইজেশন ব্যাপারটা শেখেনি। যেটা আজকের দিনে প্রচুর দেখা যায় এবং খুব শুনতে একটু খারাপ লাগতে পারে, প্রচুর খারাপ লাগতে পারে। আই এম নট পার্সোনালি কিছু বলছি না। বিশেষ করে আজকের দিনের মেয়েদের মধ্যে সামাজিকতা একদমই নেই। এই জেনারেশনের। ঠিক আছে? শুনতে একটু খারাপ লাগতে পারে। তার বড় কারণ কিন্তু তাদের বাবা-মা। এটা অনেকের একটু গায়ে একটু লাগতে পারে। কিন্তু আমি একটু স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। এবং যেটা আমি নিজে বিভিন্ন জায়গায় দেখেছি, বহু মানুষের মধ্যে আজকালকার মেয়েদের মধ্যে সামাজিকতা একদমই নেই। বেশিরভাগ ক্ষেত্রে নেই। ছেলেদের মধ্যে রয়েছে, অনেক ছেলেদের মধ্যেও নেই। ঠিক আছে? কিন্তু মেয়েদের মধ্যে ভীষণ বেশি ঘাটতি রয়েছে। তার কারণ কি? তার কারণ তোমরা যদি ছোটবেলায় একটু দেখো, খুব ছোটবেলায় মানে তোমরা যখন ছোট ছিলে, তখন একটা জিনিস দেখতে বাবা-মা প্রচুর বলত, "পড়, প্রচুর পড়, কোনো কিছু করতে দেয় না।" এতে তোমাদের কি হয়েছে? বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের সবার ক্ষেত্রে সে পড়াশোনাটা তো শিখেছে কিন্তু সমাজে বিভিন্ন মানুষের সাথে যে মিশতে কিভাবে হয় সেটা সে শেখেনি। ফলে সে হ্যাঁ, পড়াশোনায় খুব ভালো, স্কুলে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, চাকরিও পেয়েছে। কিন্তু সমাজের যে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যে ইন্টারেকশন বা কথা বলা,
সেটা কিন্তু তাদের দ্বারা হয় না। অর্থাৎ সেই জায়গায় তারা কিন্তু সামাজিক হয় না। এবার তারা বলতেই পারে যে, "হ্যাঁ, আমি চাকরি করি। আমি কি মানে লোকের টাকায় খাই নাকি? পাড়ার লোকের টাকায় খাই নাকি? পাড়ার লোক কি বলল আমার কি যায় আসে?" এটা আজকালকার মেয়েদের প্রচুর কথা বলে থাকে। বিশেষত যারা হচ্ছে কোনো না কোনো জব করে এবং আজকালকার দিনে প্রায় বেশিরভাগ মেয়েরাই নিজের পায়ে প্রতিষ্ঠিত। তো তাদের এটাই মনে হয় যে আমি তো ইনকাম করি, আমি কেন পাড়ার লোকের কথা বা মানে অন্য সমাজের কথা বা নিজের যারা শ্বশুর শাশুড়ি আছে বা বয়স্ক আছে তাদের কথা কেন শুনবো? ব্যাপারটা সেখানে গিয়ে দাঁড়িয়ে যায় যে তাদেরকে সামাজিকতার ব্যাপারটা কিন্তু তারা শিক্ষিত হয়। ব্যাপারটা কি? তাহলে কি এখানে তাদেরকে কি বলাটা উচিত যে তার বাবা-মা তাকে শিক্ষা দেয়নি? অবশ্যই দিয়েছে। বাবা-মা কি তাকে খারাপ শিক্ষা দিয়েছে? নিশ্চয়ই না। তাহলে প্যারেন্টস এর মধ্যে কি ভুলটা হয়েছে? প্যারেন্টিং এ কি ভুলটা হয়েছে? প্যারেন্টিং এ এই ভুলটাই হয়েছে যে তার বাবা-মা বা প্যারেন্টসরা তাকে কারো সাথে মিশতে দেয়নি। এটাই বলেছে, "ওর সাথে মিশিস না, তাহলে খারাপ হয়ে যাবি। ওর সাথে কথা বলিস না, তাহলে খারাপ হয়ে যাবি।" ব্যাপারটা প্যারেন্টসদের অন্য কিছু নয়। প্যারেন্টসরা কখনো খারাপ শিক্ষা দেয় না। প্যারেন্টসরা কারো সাথে মিশতে দেয়নি। এটা প্যারেন্টসদের সবচেয়ে বড় ভুল। আজকালকার দিনে এটা আরো বেশি সমস্যা। যে বাচ্চাকে একদম ঘরে ঢুকিয়ে রেখেছে পর রিলেটিভরা এলেও মানে কারো সাথে কথা বলতে দেয় না। আগে পড়াশোনা পড়া করো। কারো সাথে মিশতে হবে না। প্রণাম করা তো আজকালকার দিনে ইতিহাস হয়ে গেছে। ওই আমাদের জেনারেশনই করি আমরা। আজকের অন্যান্য জেনারেশনকে কাউকে তো দেখি না। মানে আজকের জেনারেশনের বাচ্চাদেরকে তো প্রণাম করতে দেখিই না আমরা। ঠিক আছে? খুব মানে ভুল ভবিষ্যতে একটা আধটা যদি হয়ে যায় আলাদা কথা। বাকি টিচারদেরকে রেসপেক্ট তো ভুলেই যাও। সেটা তো আজকালকার দিনে আর নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ঐজন্য ১ম দিন থেকে তোমাদের একটা কথাই বলে এসেছি যে চাইল্ড স্টাডিজ পড়ার সময় যদি ১ম থেকে এই মানসিকতা নিয়ে রাখো যে আমাকে শুধু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে আর ৫ টা সাবজেক্টের মতো, তাহলে সরি চাইল্ড স্টাডিজ কিন্তু তোমার দ্বারা পড়া হবে না। কারণ চাইল্ড স্টাডিজ বা শিশু মনস্তত্ত্ব কখনো কোনো সিলেবাস নয় যে এই সিলেবাস হয়েছে, এইটা বইতে লেখা আছে, এটা ঠিক, এটা আমরা পড়বো, এটা আমরা পড়বো না সেরকম কিন্তু ব্যাপার না। আমাদের পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে যে এটা শিশুকে মানুষ করার জন্য আমাদের পড়তে হবে। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে আজকের দিনে শিক্ষিত হয়েছো। কেউ ছেলে বলো, মেয়ে বলো যারা ক্লাস করছো, নিজের পায়ে দাঁড়িয়েছো। অনেকের বাচ্চা রয়েছে, অনেকের মানে ছেলে-মেয়ে রয়েছে। আবার অনেকের এখনো হয়নি কিন্তু হবে। বা অনেকেরও আছে একটু ছোট আছে এখনো সেই প্যারেন্টিং এর সেই জায়গাটা পৌঁছাওনি। আবার অনেকের বাচ্চা রয়েছে তারা সেই প্যারেন্টিং এর জায়গাতে আছো। তো প্রত্যেকের জন্যই একটা কথা বলব যে কখনো বাচ্চাকে ওইভাবে রেস্ট্রিক্টেড করো না যাতে বাচ্চা সামাজিক বা সোশ্যালাইজ না হয়। বাচ্চার শিক্ষা বাচ্চাকে পড়াও কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাকে সেই ইঁদুর দৌড়ানোর জন্য এমন উৎসাহিত করো না যাতে বাচ্চার মধ্যে মানে সামাজিকরণ বা সোশ্যালাইজেশন না হয়। এতে কি হবে তোমার বাচ্চা হ্যাঁ পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট তো হবে কিন্তু যখন একটু বড় হবে তোমাকে কিন্তু মানবে না, হ্যাঁ একটু মানবে কিন্তু যখন সে নিজের পায়ে দাঁড়াতে শিখবে প্রথম ছেড়ে কিন্তু তোমাকেই যাবে আর তোমাকে কোনোদিন সম্মান করবে না বা ফিউচারে যখন অনেক জায়গায় আসবে তখন তোমাদের স্থান সেই বৃদ্ধাশ্রমই হবে। তো বাস্তব কথা এটা কষ্ট নয়, তোমরাও অনেক ক্ষেত্রে সেগুলো করে এসেছো বা আমাকে ছেড়ে এসেছো নিজেদের কেরিয়ারের জন্য, তারাও কিন্তু যাবে এবং তারা কিন্তু আরো খারাপ ভাবে যাবে। ঠিক আছে? তো সেটা মাথায় রাখতে হবে। এই কারণে আমার কাছে সামাজিকরণ চ্যাপ্টার বা সোশ্যালাইজেশন চ্যাপ্টারটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট চাইল্ড স্টাডিজ এর মধ্যে। কারণ এটা ছাড়া একটা বাচ্চাকে তৈরি করা অসম্ভব ব্যাপার। তুমি বাচ্চাকে যতই পড়াও যত যাই করো, তুমি যদি একটা বাচ্চাকে সামাজিকরণ বা সোশ্যালাইজ না করো বাচ্চা কোনোদিন মানুষ হবে না। তো এই চ্যাপ্টারটা এই কারণে ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা আলোচনা করব কিভাবে একটা বাচ্চাকে সোশ্যালাইজড বা সামাজিক করা যেতে পারে এবং এতে পিতামাতার কি ভূমিকা রয়েছে এবং সমাজ কিভাবে এর ভূমিকা পালন করে। ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে শুরু করছি। ইন্ট্রোডাকশন একটা দিলাম, একটু অনেক কিছু বললাম। কারো একটু গায়ে লাগতে পারে, খারাপ লাগতে পারে কিন্তু সমালোচনাকে সবসময় পজিটিভ ভাবে নেবে। সমালোচনাকে কখনো নেগেটিভ ভাবে বা অপমানিত ভাবে নেবে না। কেউ যদি তোমার সমালোচনা করে, "এই তোমার দ্বারা এটা হচ্ছে না, তুমি খারাপ।" এটাকে নেগেটিভ ভাবে নেবে না যে আমাকে খারাপ বলল। এটাকে পজিটিভ ভাবে নেবে যে হ্যাঁ, আমার মধ্যে খারাপ আছে এটাকে আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে? কারণ প একজন মানুষ যে তার সব অপমানকে পজিটিভ ভাবে নিয়েছিল বলে আজকে আমরা তাকে এত বড় সম্মান করি। তিনি আর কেউ নয় ডক্টর বি.আর. আম্বেদকর স্যার। প্রত্যেকেই তাকে জানো।
তাকে স্কুলের টিচাররা বলতো, সে যখন অফিসার হয়ে গেছে তখনও তার নিম্ন যে মানে গ্রুপ ডির কর্মচারী, তারাও তাকে অপমান করে এসেছে। সারা জীবন অপমান করে এসেছে। তারপরেও সেই মানুষটা কিন্তু তার অপমানকে অপমানিত না মনে করে সেটাকে তার স্ট্রেংথ হিসাবে নিয়েছে। ঠিক আছে? তো এটাই আমি প্রত্যেককে বলব যে কেউ যদি মানে কেউ যদি কিছু বলে সেটাকে নেগেটিভ ফরম্যাটে নেবে না। যে স্যার এরকম বলে দিল, আমরা কি তাহলে খারাপ? মেয়েরা ভাববে আমরা কি খারাপ? না। এটা তোমরা যে ভুলটা করেছো, সেই ভুলটা নিজেরা একটু এনালাইসিস করো এবং পরবর্তী যে তোমাদের জেনারেশন আসছে, তাদের মধ্যে এই ভুলটা যেন না ছড়িয়ে পড়ে সেটা দেখাটা তোমাদের দায়িত্ব। এটাই ব্যাপার। ওকে? তো সামাজিকরণ বলছে প্রথমে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর মনে সমাজের প্রচলিত মূল্যবোধ, রীতিনীতি এবং ভাবাদর্শ অনুপ্রবেশ ঘটে। যত মানে বাচ্চা আস্তে আস্তে বড় হয়, তাহলে সমাজের বিভিন্ন মূল্যবোধ, রীতিনীতি, মানে আদর্শ, সেগুলো তার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে। কিভাবে সে সেগুলোকে করে? ভাষা শেখার ভেতর দিয়ে তাকে সমাজের উপযুক্ত মানব শিশুকে রূপান্তরিত করাটাকেই বলা হয় সমাজীকরণ। তাহলে তাকে কিভাবে করা হবে? ভাষা শেখা, ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, তার মাধ্যমে তাকে উপযুক্ত করা হয়। তাকে বলা হয় যে বয়স্ক কোনো মানুষকে দেখলে তুমি প্রণাম করবে, কেউ যদি হ্যান্ডিক্যাপড হয় বা কেউ যদি প্রতিবন্ধী হয় তাকে তুমি সাহায্য করবে, কেউ যদি তোমার থেকে দুর্বল হয় তাকে হেল্প করবে, যে খেতে পায় না তাকে খেতে দেবে, যেসব মানে কুকুর বা যেসব বিড়াল-টিড়াল রয়েছে তাদেরকে আঘাত করবে না, তাদেরকে হেল্প করবে। তাহলে এইসব যে শেখানো, এটা হচ্ছে সামাজিকরণ। তো আমরা আজকালকার দিনে বাচ্চাকে শুধুমাত্র ওই বই এবিসিডি, অ আ ক খ শেখাতেই শুরু করি। এইসব জিনিস আমরা শেখাই। ফলে বাচ্চা তো এগুলো শেখে না। ভাবো যে বাচ্চা অটোমেটিক শিখবে, নয়। তুমি যেগুলো জানো বাচ্চা সেগুলো জানে না। বাচ্চাকে সেগুলো শেখাতে হবে। ওইজন্য সবার দ্বারা মানে সব প্যারেন্টস দের দ্বারা কিন্তু প্যারেন্টিং হয় না। জন্ম দিলেই বাবা-মা হওয়া যায় না। এটাই বড় কথা। ওকে? তাহলে অতি শৈশবে শিশু যা ভাবে সেটি তার বাইরের আচার আচরণে প্রকাশ পায়। পরিষ্কার এটা কথা। একদম ছোটবেলায় কি হয় বা শিশুরা যেটা ভাবে আমি এটা করব, সে তার আচার আচরণে কিন্তু সেটা প্রকাশ করে ফেলে। ছোটবেলায় হয়, অতি শৈশবে। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে? যখন সে আস্তে আস্তে বড় হয়, তাহলে সরি, সেই সিচুয়েশনটাকে কি বলা হচ্ছে? সামাজিক কর্তব্য সম্পর্কে দীক্ষিত করা। মানে সোশ্যাল ইন্ট্রোডাকশন। তাকে বলা হলো যে তুমি এই আচরণগুলো করবে। পরবর্তীকালে কি হয়? যখন লোকেদের সামাজিক আদর্শ এবং আচরণবিধি মেনে চলার একটা অনুকূল মানসিকতা তৈরি করা হয়, তখন সে সমাজ নির্দিষ্ট পথ অনুসরণ করা তার অভ্যাসে পরিণত হয়। যে সকালে উঠে সবাই বলেছে যে স্নান করতে হবে। তো সে স্নান করেছে। সবাই বলেছে যে এই সময় ঘরে ঢুকতে হবে, এই ঘরে ঢুকেছে। মেয়ে হয়েছে তো এই করতে হবে, ছেলে হয়েছে তো এই করতে হবে। তাহলে আস্তে আস্তে সে সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে। এটাকে বলা হয় অভ্যস্তকরণ বা হ্যাবিচুয়েশন। তাহলে সে হ্যাবিট হয়ে যায়। তাহলে শিশুর আচার আচরণের এই প্রক্রিয়াকেই আমরা সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট বলে থাকি। তাহলে এইভাবে কি হয়? যে আচার আচরণ করছে, প্রথমে তার ইন্ট্রোডাকশন হয়, তারপরে অভ্যস্ত হয়, হয়ে তার সামাজিক বিকাশ ঘটে। এই সামাজিকরণ একটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া। এরকম নয় যে ৫ বছর পর্যন্ত সামাজিকরণ হবে তারপরে হবে না, সেরকম ব্যাপার নয় কিন্তু। এটা সারা জীবনীকরণ। সারা জীবন এই ব্যাপারটা চলতে থাকে। ছোটবেলায় তুমি এক ধরনের সামাজিক, তারপর যত বড় হবে তোমাকে আরো সামাজিক হতে হবে। ছোটবেলায় তোমাকে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে হয়, টিচারদের সাথে মিশতে হয়। বড় হলে সেখানে তোমার হাজবেন্ড বা ওয়াইফের সাথে মিশতে হয়, অফিসের কলিগের সাথে মিশতে হয়। যখন আরো বড় হবে তখন ছেলে বৌমা, মানে তারপরে যে জামাই, তাদের সাথে মিশতে হবে। তারপর আরো যখন বড় হবে তখন নাতি নাতনির সাথে মিশতে হবে। আরো বন্ধু-বান্ধবদের সাথে মিশতে হবে, বহু মানুষের সাথে মিশতে হবে। তাহলে এটা কিন্তু জীবনব্যাপী, সারা জীবনব্যাপী তোমাকে সামাজিকরণটা শিখতে হবে। এইজন্য ডুর্কহেইম বলেছেন যে এটা একটা শিক্ষা, একটা প্রক্রিয়াটা একটা সামাজিকরণ প্রক্রিয়া, যেটা বলে যে শিক্ষা শিশুকে নির্দিষ্ট সমাজের সঙ্গে পরিচিত করায়। শিক্ষা প্রক্রিয়া শিশুকে সার্বিকভাবে সমাজের উপযোগী করে তোলে, যার মধ্যে সামাজিক মর্যাদা, ২ ধরনের মর্যাদা হয়। একটা হচ্ছে সামাজিক মর্যাদা তৈরি হয়, আর একটা হচ্ছে আরোপিত মর্যাদা হয়ে থাকে। ব্যাপারটা কি? সামাজিক মর্যাদা বলতে কোন জিনিসগুলোকে আমরা বলি? ২ ধরনের, একটা হয় সামাজিক মর্যাদা, একটা আরোপিত মর্যাদা। তাহলে সামাজিক মর্যাদা কোনগুলোকে বলা হয়? সামাজিক মর্যাদা সেগুলোকে বলা হয় যেগুলো আ কতগুলো অধিকার, যেটা সমবায়, যেগুলো সামাজিক। সমাজ তাকে করতে বলে। ঠিক আছে? যে এগুলো হতে পারে
যেমন জন্মের পর থেকে আবার জন্মের পর মানে সামাজিক মানে সমাজে মানুষের সাথে মেশা, এগুলো সামাজিক। এবার জন্মের পর কি হয়, পরিবার বা সামাজিক কাঠামো শিশুর উপরে কিছু অধিকার বা কর্তব্য দেয়। কি যে বাবা-মাকে দেখতে হবে, তোমার হচ্ছে যারা ভাই-বোন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কিছু কর্তব্য করতে হবে, সেগুলোকে আরোপিত মর্যাদা বলা হয়। কিছু সামাজিক মর্যাদা যেটা সমাজের প্রতি তোমার কর্তব্য হয়, কিছু আরোপিত মর্যাদা সেগুলো করতে হয়। আবার জীবনযাপনের মাধ্যমে ব্যক্তি বিভিন্ন দলের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে কতগুলো মর্যাদা সম্পর্কে সচেতন হয়। এগুলোকে বলা হয় অর্জিত মর্যাদা। যেমন বন্ধু-বান্ধবদের সাথে মেশার সময় তুমি কি করবে? তো বন্ধু-বান্ধবরা বললো, "এই সপ্তাহে ১ দিন তো এসে একটু কথা বলবে।" সামাজিক মর্যাদা বলো, বলো। হুম। সামাজিক মর্যাদার উদাহরণ একটু বুঝিয়ে দিলে ভালো হ্যাঁ, হতো। ওই তো। বুঝতে অসুবিধা আরোপিত হচ্ছে। আরোপিত একটু যাই সামাজিক মর্যাদা বলতে কিছু অধিকার বা কর্তব্যের মিলিতকে বোঝায়। সামাজিক মর্যাদার মধ্যে ২ টো মর্যাদা, একটা হচ্ছে আরোপিত মর্যাদা, একটা হচ্ছে অর্জিত মর্যাদা। সমাজে বসবাস করতে গেলে তুমি সমাজে রয়েছো। সমাজে যখন বসবাস করবে তোমাকে কিছু জিনিস তোমাকে দেওয়া হবে যে এটা তোমাকে কি বাবা-মাকে তোমাকে দেখতে হবে। তোমার ভাই-বোনকে তোমাকে হেল্প করতে হবে। এগুলো আরোপিত মর্যাদা। সমাজের প্রতি বা পরিবারের প্রতি কিছু কর্তব্য রয়েছে, সেগুলো তোমাকে বলতে হবে। তুমি যদি বাবা-মাকে না দেখো বলবে, "দেখেছো বাচ্চা তার বাবা-মাকে দেখেনি।" তাহলে সেগুলো আরোপিত সমাজ তোমার উপরে চাপিয়েছে। কিছুগুলো হচ্ছে অর্জিত মর্যাদা। সেগুলো তুমি করতেও পারো, নাও করতে পারো। সেটার জন্য কেউ বলবে না। তুমি যদি বন্ধু-বান্ধবদের সাথে রবিবার দিন বাইরে না ঘুরতে বেরো, তাহলে কি তোমাকে পাড়ার মানে সমাজের লোকেরা বলবে, "এই দেখো এ বন্ধু-বান্ধবদের সাথে বেরোচ্ছে না।" নিশ্চয়ই না। কিন্তু তুমি যদি বাবা-মাকে না দেখো, তখন তোমাকে বলবে, "দেখেছো? এ হচ্ছে বাবা-মাকে দেখছে না।" তাহলে দুটোর মধ্যে পার্থক্য। একটা আরোপিত, যেটা সমাজ বলছে তোমার বাবা-মাকে দেখতে হবে। এটা আরোপিত। আর অর্জিত, তুমি কি করছো? বিভিন্ন মানুষের সাথে মিশছো। তোমার বন্ধু-বান্ধব বানাচ্ছ, তোমার হচ্ছে কলিগ বানাচ্ছ, তোমার ফ্রেন্ড সার্কেল বানাচ্ছ। ঠিক আছে? সেগুলো হচ্ছে অর্জিত মর্যাদা। বা তোমার বন্ধু-বান্ধব একটা ক্রিকেটার গ্রুপ বানিয়েছো যেখানে সব ক্রিকেট নিয়ে আলোচনা করো। সেগুলো তোমার অর্জিত, সেগুলো তুমি নাও করতে পারো। সেগুলোর কথাই বলা হচ্ছে। এবারে ক্লিয়ার দুটো? ক্লিয়ার হলো? হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে। এবার এই মর্যাদার সাথে যুক্ত থাকে কর্তব্য। যে কিছু মর্যাদা রয়েছে তার সঙ্গে আমাদের কর্তব্য বা ডিউটি যুক্ত থাকে। অর্থাৎ সমাজ জীবনে মানুষ যে শুধু মর্যাদা থাকে সেরকম নয়। মর্যাদার সাথে কিছু কর্তব্যও তার মধ্যে থাকে। অর্থাৎ এই কারণে সামাজিকরণ হচ্ছে এক ধরনের সামাজিক প্রক্রিয়া। মোদ্দা কথা এটাই, এর মাধ্যমে আমাদের কি করতে হবে? সমাজে থাকার মতো উপযুক্ত হতে হবে। সমাজে তুমি জন্মগ্রহণ করেছো, খাচ্ছ-দাচ্ছ, চাকরি করছো, ঘুরছো, সেটাই কিন্তু তোমার কাজ নয়। যে তুমি মানুষ হয়ে জন্মেছো। কিসের জন্য? যে খাওয়া-দাওয়া, চিকেন, মাটন খাবে, তারপরে ঘুরতে যাবে, শুধু সেইটার জন্যই কি তুমি জন্মগ্রহণ করেছো? তাহলে তোমার আর কুকুর বেড়ালের মধ্যে কি পার্থক্য রয়েছে? তারাও তো খায় দায়, ঘুরে বাচ্চা হয়। তারপরে হচ্ছে তোমার ঘুরতে যায়, এখানে সেখানে ঘোরে। তাহলে তোমার আর কুকুর বেড়ালের মধ্যে কি পার্থক্য? পার্থক্য এইজন্য অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে সমাজের প্রতি আমাদের কর্তব্য থাকে। যেমন মর্যাদা থাকে, কর্তব্য। কেউ যদি মনে করে যে আমি ইনকাম করি সব আমার ফ্যামিলির জন্য, আমার জন্য, তাহলে সরি, তুমি মানুষ হিসাবে জন্মাতে পারো কিন্তু বাবা তুমি মানুষ না। মানুষ হতে গেলে সমাজের জন্য তোমাকে কিছু কর্তব্য পালন করতে হবে। ঠিক আছে? পরিষ্কার কিছু কথা। আর তুমি যদি না করো, হ্যাঁ, তোমাকে মানে কিছু লোক তোমাকে মানুষ বলবে। কিন্তু বেশিরভাগ লোক তোমাকে মানুষ বলবে না। ঠিক আছে? ভোট করে যদি দেখা হয় তাহলে তুমি মানুষ না। ঠিক আছে? এটাই ব্যাপার। তো যাই হোক, তাহলে সামাজিকরণের মধ্যে পারস্পরিক বিরোধিতা এক ধরনের সামাজিকরণ প্রক্রিয়া। ব্যাপারটা কি? পারস্পরিক বিরোধিতা এটাও কিন্তু যে কি হয়, কোনো বস্তুকে পাওয়ার জন্য বা কোনো লক্ষ্যকে পৌঁছানোর জন্য পরস্পরের মধ্যে যে সংগ্রামের প্রক্রিয়া, এটাকে বলা হয় বিরোধিতার প্রক্রিয়া। একটু ভালোভাবে বুঝাই তাহলে বুঝতে হবে। পারস্পরিক বিরোধিতা। যেমন আমরা কারো সাথে প্রতিযোগিতা করি, কারো সাথে দ্বন্দ্ব করি। মানে কারো সাথে আমরা কম্পিটিশন করি, কারো সাথে কনফ্লিক্ট করি। দুটো কি জিনিস? কখন আমরা কোন জিনিসটাকে আমরা বলি প্রতিযোগিতা আর কোন জিনিসটাকে বলি দ্বন্দ্ব? প্রতিযোগিতা তখন হয় যখন কোনো সমাজের সদস্যরা নিজেদের কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য পরস্পরের মধ্যে বিরোধিতা করে। যে আমি ফার্স্ট হব, তুমি সেকেন্ড হবে। এটা হলো প্রতিযোগিতা। যে আমরা আপার প্রাইমারি মানে আমরা আপার প্রাইমারি পাস করতে চাইছি। তার জন্য প্রত্যেকে প্রচুর পড়ছি। তাহলে একে অপরের সঙ্গে বিরোধিতা করছি। সেটা হচ্ছে প্রতিযোগিতা। এইজন্য এটাকে কম্পিটিটিভ এক্সাম বলা। তাহলে সেখানে কিন্তু বিরোধিতা প্রক্রিয়ায়
প্রতিযোগিতায় প্রতিযোগীদের মনোযোগ থাকে লক্ষ্যের দিকে। ব্যক্তি হিসাবে পরস্পরের দিকে নয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য এটাই। যে বিরোধিতা যখন হয়, দেখো দুটোর মধ্যে কি? একটা হয় আমাদের দ্বন্দ্ব, একটা হয় প্রতিযোগিতা। মানে আরেকটু ভালোভাবে একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। সাপোজ ধরো তুমি একটা দৌড় প্রতিযোগিতায় যাচ্ছ। দৌড় প্রতিযোগিতা করছো। ঠিক আছে? দৌড়াচ্ছ। দৌড়ানোর সময় তুমি কি চাইবে? পাশের লোককে হারিয়ে পাশের লোক পাশে যারা দৌড়চ্ছে তাদের সঙ্গে কম্পিটিশন করে বা প্রতিযোগিতা করে তুমি ফার্স্ট হতে চাইছো। তাহলে সেটা হলো প্রতিযোগিতা। কিন্তু দ্বন্দ্ব কখন হয়? দ্বন্দ্ব তখনই হয় যখন বেসিক্যালি এটা দুজনের মধ্যে হয় বা ৩ জনের মধ্যে হয় যে এই ৩ জন আমরা এই ৩ জনের মধ্যে আমিই হব সর্বোচ্চ বাকিদের। মানে প্রায় একই রকম ব্যাপার। কিন্তু অনেকটা আলাদা কি কম্পিটিশনে আমাদের মনোযোগ থাকবে লক্ষ্যের দিকে যে ফার্স্ট আমাদের হতে হবে। কিন্তু যখন দ্বন্দ্ব করি তখন কি হয়? নজর থাকে ওকে আমাকে হারাতে হবে। আমরা এইজন্য আমাদের সবসময় বলা হয় যে প্রতিযোগী মনোভাব করো। দ্বন্দ্ব মনোভাব নয়। আমরা কি করি আজকের দিনে দ্বন্দ্ব করি। ওর কি করে খারাপ হয় দেখি। ওর খারাপ হলে তো আমার ভালো হবে। তাহলে আমরা আজকের দিনে আর প্রতিযোগিতা করি না। আমরা আজকের দিনে দ্বন্দ্ব করি। এটাই আমাদের সমস্যা। আমরা মনে করি দেখবে তোমার যদি একটা ভালো হয় তার থেকে তুমি বেশি খুশি হও কখন? যদি তোমার শত্রুর খারাপ হয়। এটা বাস্তব কথা। আজকের দিনে দেখবে আমাদের মানসিকতা এরকম যে আমি চাকরি পেয়েছি এটার চেয়ে খুশি যে আমার বন্ধু তো চাকরি পায়নি। এতে দেখবি বেশি খুশি। ওইজন্য দেখবে যদি আমার বন্ধু চাকরি পেয়ে যায় তাতে বেশি কষ্ট হয়। ঠিক আছে? নিজে চাকরি পাওয়ার আনন্দের থেকেও বন্ধু যদি চাকরি পেয়ে যায় আমাদের বেশি কষ্ট হয়। ঠিক আছে? এটাই আমাদের সমস্যা। নিজেরা একটু এনালাইসিস করবে, দেখবে এরকম মানসিকতা হয় কিনা। ঠিক আছে? বেশিরভাগ মানসিক আজকালকার জেনারেশন বলো বা আজকালকার এর মধ্যে বলো প্রচুর রয়েছে। ঠিক আছে? তো সেটা একটু ভাবনা চিন্তা করে করতে হবে। প্রতিযোগী হও, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করো না। দ্বন্দ্ব করলেই সমস্যা। তো যাই হোক, এই প্রক্রিয়ায় একজন ব্যক্তি একসঙ্গে কাজ করতে শেখে এবং কাজের মাধ্যমে যেসব অভিজ্ঞতা অর্জন করে তাকে সেই হিসাবে কি একটা আদর্শ ব্যক্তিত্ব তার গঠিত হয়। ব্যালেন্স পার্সোনালিটি গঠিত হয়। সে একজন ভালো ব্যক্তিত্ববান পুরুষ বা মহিলাতে পরিণত হয়। এবার কোন কোন জিনিস আমাদের সামাজিকরণে সাহায্য করে? তাহলে সামাজিকরণের উপাদান সমূহ। এবার সিম্পল জিনিস সামাজিকরণ করতে গেলে আমাদের ৩ টে জিনিস আমাদের ভীষণভাবে উপাদান যারা আমাদের সামাজিকরণে সাহায্য করে। প্রথমত সামাজিক পরিবেশ, সোশ্যাল এনভায়রনমেন্ট তুমি যেখানে বসবাস করছো সেখানের পরিবেশ যদি অনুকূল হয়, যে বিশেষ সমাজ ব্যবস্থায় মানুষ বাস করে তাকে সামাজিক পরিবেশ বলে। তার মাধ্যমেই মানুষ বিকশিত হয়। তুমি যেখানে বসবাস করছো সেখানে দেখছো কেউ তুমি যদি একটা বস্তিতে বসবাস করো তাহলে সেখানে দেখবে কেউ সবাই সবার সাথে গালিগালাজ করছে, খিস্তিখাস্তা করছে, এ তাকে মারছে, সে খুন করছে, সে চুরি করছে। তাহলে সেখান থেকে তুমি কি তৈরি হবে? কখনোই ভালো তুমি সেখান থেকে হতে পারবে না। হওয়া সম্ভবই নয়। বাড়ির মধ্যে দেখবে সবসময় খেঁচাখেচি ঝগড়া চলছে। তুমি কি সামাজিক হবে? কোনোদিন হতে পারবে না। তাহলে সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত সমাজ জীবন, সোশ্যাল লাইফ। সমাজ জীবন যদি গুরুত্বপূর্ণ হয় মানে মানুষ যে সমাজে বসবাস করে তার জীবনধারা আচার আচরণের সমষ্টি হচ্ছে সমাজ জীবন। মানে তুমি বসবাস করছো তোমার সোশ্যাল লাইফ মানে তোমার বন্ধু বান্ধব তোমার হাজবেন্ড তোমার ওয়াইফ তার সাথে প্রত্যেকদিন ঝগড়া ঝামেলা হুজ্জুতি চলছে তাহলে তোমার মধ্যে কি সোশ্যালাইজেশন হবে? কোনো দিনই হবে না। তোমার বন্ধুর সাথে তোমার সমস্যা, তোমার কোনো বন্ধু বান্ধব নেই, তোমার সোশ্যাল লাইফ নেই। তুমি যেখানে কাজ করো সেখানে তোমার সমস্যা, ঘরে এলে সমস্যা, যাই করছো তাই তোমার সমস্যা। তাহলে তোমার যদি সোশ্যাল লাইফের ১২টা বেজে থাকে তাহলে কি কোনোদিন তুমি সামাজিক হতে পারবে? কোনোদিন হতে পারবে না। এবং তৃতীয়ত সামাজিক মূল্যবোধ বা সোশ্যাল ভ্যালু। মূল্যবোধ যদি না থাকে, তুমি যদি ভালো মন্দের বিচার না করতে পারো, তাহলে তুমি কোনোদিন সামাজিক হতে পারবে না। তোমাকে এই যে দেখেছো যে তোমার বন্ধু-বান্ধবের তোমরা ৫ জন বন্ধু আছো, ৪ জন ঘুষ দিয়ে এসএসসি চাকরি পেয়ে গেছে। ঠিক আছে? তুমি বললে ঠিক আছে। আমার ৪ জন বন্ধু করছে, আমিও যে হোক করে হোক টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা পেয়ে যাই। করে নিয়েছো সুন্দর করে। এবার হয়তো ৬ জন বন্ধু আছো, তার মধ্যে ৪ জন করেছে, আরেকজন তাদের পাল্লায় পড়ে করেছে, আরেকজন বলছে না আমি করব না। চাকরি পাবো না ঠিক আছে, কিন্তু ঘুষ দিয়ে চাকরি করব না। ভালো কথা। এবার ১০ বছর চাকরি হচ্ছে, তুমি একটু গরিব অবস্থায় আছো। আর তারা ৫ জন বেশ মস্তিতে সুন্দর করে সংসার করে বেশ বাড়ি-টাড়ি বানিয়ে আছে। তোমার এবার একটু খারাপ, তোমাকে একটু বিভিন্ন সময় একটু ডাউন মারে।
দেখেছো? এবার ১০ বছর পরে কি হলো? কোর্টের রায় হলো, তাদের চাকরি চলে গেল। এবার সিচুয়েশনটা কি হচ্ছে দেখো। পরিষ্কার দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে পুরো সিচুয়েশন। এবার সমাজেও যখন তোমরা বসবাস করবে, অনেক জিনিস দেখবে ভুল হচ্ছে। তাহলে ভুল হওয়ার জন্য কিছু, কিছু জায়গায় মনে হবে, ও ঠিক আছে, কেউ তো দেখতে পাচ্ছে না। আমি করে নিই না। আমি একটু চুরিটা একটু করে নিই না। আমি একটু চিটিংবাজিটা করে নিই না। আমি একটু ভুল কাজটা করে নিই না। কেউ তো দেখতে পাচ্ছে না। এটা মনে হতে পারে। কিন্তু মূল্যবোধ আছে। সেই মূল্যবোধ তোমাকে কিন্তু ওই তোমাকে মনে হতে পারে তুমি ছোট্ট একটা ভুল কাজ করছো। কিন্তু সেটা তোমাকে আরো অনেক জায়গায় ভুল কাজ করাবে। কারণ সেটা হচ্ছে হ্যাবিট। সেই হ্যাবিট যদি মূল্যবোধ যদি ভালো-মন্দের যার বিচারবোধ আছে সে সবসময় বিচারবোধ দেখাবে। আর ভালো-মন্দের যার বিচারবোধ নেই সে কখনোই বিচারবোধ দেখাতে পারবে না। যেমন তোমাদের একটা কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে বেশিরভাগ হয়তো জানি না কতজন আছো। বেশিরভাগ হয়তো ম্যারিড। ঠিক আছে? বেশিরভাগ হয়তো ম্যারিড আমি জানি না। কিন্তু অনেকে হয়তো আছো ম্যারিড নয়। ঠিক আছে? হতেই পারো। আমি একটু জাস্ট পুরো ফ্র্যাঙ্কলি তোমাদের সাথে কিছু মানে এটা আলোচনা করি। যে তোমাদের মধ্যে অনেকে হয়তো মানে ম্যারিড নয়। হয়তো বিভিন্ন রিলেশনশিপ এ আছো। হাসব্যান্ড মানে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আছো, হ্যান-ত্যান। বা অনেকের ক্ষেত্রে নতুন, নতুন হয়েছে বা অনেকের ক্ষেত্রে অনেকদিন হয়েছে এই ব্যাপার রয়েছে। এবার যাদের হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই। কারণ ফাঁসি কাটে গলা ঝুলিয়ে দিয়েছ। আর কিছু করার নেই। বাঁচার কোনো আর উপায় নেই। তো যাই হোক। কিন্তু যাদের হয়নি তারা এখন একটু কনফিউজড যে যার সাথে আছি বা যার সাথে জীবনটা করব সে সঠিক কিনা, সে ভালো কিনা। মনের মধ্যে একটা দ্বন্দ্ব তো কাজ করে। তো এটা তুমি কি করে বুঝবে যে সেই যে মানুষটা ভালো কি খারাপ তুমি কি করে বুঝবে? পরিষ্কার একটাই ট্রিক বা একটাই জিনিস যেটা দিয়ে তুমি একটা মানুষকে বুঝতে পারবে। কি করবে? সে সেই মানুষটা তোমার সাথে খুব ভালো বিহেভ করে। ও খুব ভালো গুড বিহেভিয়ার। খুব ভালো তার বিহেভিয়ার। তুমি যা বলো সে শোনে হ্যান-ত্যান খুব ভালো কথা। তুমি খুব ভালো যে হ্যাঁ, আমার সাথে কোনোদিন জোর গলায় কথা বলে না। আমাকে কোনোদিন কিছু বলে না হ্যান-ত্যান। আমি যা বলি তাই শোনে হ্যান-ত্যান। খুব ভালো বিহেভ করে আমার সাথে। তুমি খুব খুশি। মনে খুব মানে প্রজাপতি উড়ছে। সবকিছু কালার লাগছে। ঠিক আছে? চারদিক ব্লাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। একদম 90s এর সিনেমার মতো খুব ভালো কথা। কিন্তু তুমি সেই মানুষটার বিহেভিয়ার কখন দেখছো? যখন সে ইচ্ছে করে তোমাকে গুড বিহেভিয়ারটা কিন্তু দেখাচ্ছে। কোন একটা মানুষের যদি আসল বিহেভিয়ার দেখতে হয়, কি করতে হবে? তোমাকে দেখতে হবে ১ম কথা সেই মানুষটাকে রাগাতে হবে। ঠিক আছে? সেই মানুষটাকে রাগিয়ে দিতে হবে। পরিষ্কার কথা বলছি। একদম বাস্তব কথা। রাগিয়ে দেবে। ঠিক আছে? রাগিয়ে দেওয়ার পরে দেখবে সে কি বিহেভ করছে তোমার সাথে। হয়তো দেখছো রাগিয়ে দেওয়ার পরে সে বিহেভ ঠিক করছে। তাহলে একটা ১ম পরীক্ষায় পাস করে গেল। ২য় টেস্ট করবে কি? 2nd টেস্ট হচ্ছে যে তাকে যারা বিভিন্ন তোমার থেকে বিভিন্ন দুর্বল। মানে ধরো বাড়ির কাজের লোক, ঠিক আছে? বা রাস্তার যেকোনো ভিখারি বা যেকোনো মানে যারা ভীষণ দুর্বল তাদের প্রতি সেই মানুষটা কেমন বিহেভ করছে। তুমি যদি দেখো তার এই গুড বিহেভিয়ারটা সবার জন্য একই, তাহলে তুমি জানবে যে অ্যাকচুয়ালি সে গুড বিহেভিয়ার পারসন। আর যদি দেখো সে শুধু তোমার সাথে গুড বিহেভিয়ার করছে, বাকি সবার সাথে সে ব্যাড বিহেভ করে, তার মানে মনে রাখবে আসল কাজ হয়ে যাওয়ার পরে মানে বিয়ের পরে সে তার আসল বিহেভিয়ারটা তোমাকে দেখিয়ে দেবে। পরিষ্কার কথা বলে দিলাম। ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। তো বি কেয়ারফুল ফর এভরিথিং। হুম? যাই হোক এবার এটা যারা বুঝতে পেরেছো, যাদের হয়ে গেছে তারা অনেক কিছু ফিল করে নিয়েছো কি ব্যাপার। আর যাদের হয়নি তারা এটা বুঝে যাবে কি হবে। আচ্ছা, এবার শিক্ষা একটা সামাজিকরণ প্রক্রিয়া। তাহলে সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন শিশু সামাজিক হতে পারে। এটা কার্যকরী করতে গেলে শৈশব থেকে কিছু শিক্ষার প্রয়োজন রয়েছে। ১ম কথা শিশু পালন, চাইল্ড রিয়ারিং। এটা আবার পশুপালন নয়, ঠিক আছে? যাই হোক পশুপালনের থেকে শিশু পালন অনেক বেশি কষ্টকর। যারা শিশু পালন করছো তারা ভালো করেই জানো কি কষ্ট, কি কষ্ট। যাই হোক। তো একজন শিশুকে সঠিকভাবে বড় করে তোলার সামাজিকরণ প্রক্রিয়ার ১ম ধাপ। তো বাবা-মা যদি সঠিকভাবে শিশুটিকে গড়ে তুলতে পারে তবে তার ভবিষ্যৎ জীবনে সামাজিকরণ প্রক্রিয়া সহজ হয়। এবার শিশুটি যদি অবহেলা, বাবা-মার উচ্ছৃঙ্খল আচরণ এবং পরিবারের বিভিন্ন অশান্তির মধ্যে বড় হতে থাকে, তাহলে কি হয়? তার মনের মধ্যে অভিজ্ঞতা, অনুভূতি গেঁথে যায় এবং শিশুটির উপযুক্ত সামাজিকরণে বাধা সৃষ্টি হয়। ওইজন্য দেখবে কেউ যদি কোনো মানে সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যায় বা এর জন্য যায় শিশুর কোনো খারাপ বিহেভিয়ার এর জন্য,
তখন পরিষ্কার জিজ্ঞেস করে। ১ম কথাই একটা দেখবে জিজ্ঞেস করবে। তুমি যদি সাইকিয়াট্রিস্ট এর কাছে যাও যে, "আমার বাচ্চা কোনো কথা শুনছে না, হ্যান-ত্যান করছে।" তখন পরিষ্কার ১ম একটা কথাই সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করবে যে, "আপনাদের মধ্যে সম্পর্ক কেমন?" বাবা-মা যদি যায় অবশ্যই যাবে। যদি বাচ্চাকে নিয়ে যায় ১ম প্রশ্ন একটাই জিজ্ঞেস করবে যে, "আপনাদের মধ্যে সম্পর্ক কেমন?" পরিষ্কার কথা। যে আপনাদের মধ্যে যদি সম্পর্ক খারাপ হয়, বাচ্চার অবস্থা খারাপ হবে। তো বাকি ব্যাপারটা সবাই বুদ্ধিমান, বুঝে নাও কি করতে হবে। নিজেদের মধ্যে যদি সম্পর্ক ঠিক থাকে তাহলে বাচ্চা ঠিক হবে। আর নিজেদের মধ্যে যদি গন্ডগোল করো তাহলে বাবা বাচ্চাও গন্ডগোল করবে। ঠিক আছে? কারণ বাচ্চা গন্ডগোল দেখে গন্ডগোল শিখে গন্ডগোল করবে। ঠিক আছে? এবার বাড়ির মধ্যে ঝগড়া, অশান্তি যদি থাকে সেগুলো বা যদি বাচ্চাকে অবহেলা করো সেসবও থাকবে। দ্বিতীয়ত সহানুভূতি বা sympathy এটা খুব গুরুত্বপূর্ণ। যে একজন শিশু শৈশবে সম্পূর্ণভাবে তার পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিশু এটা ১ম দিন আমি পড়িয়েছিলাম যদি মনে থাকে, শিশুর জেদকে যেমন প্রশ্রয় দেওয়া চলবে না, তেমনি জেদকে প্রতিহত করার জন্য এমন কোনো আচরণ করাও ঠিক নয় যাতে সে বিভিন্ন অসামাজিক কাজকর্মে প্রেরণা পায়। পরিষ্কার কথা। একটা বাচ্চা চাইছে কিছু একটা জিনিস চাইছে যে আমাকে দিতেই হবে, দিতেই হবে। তাহলে তুমি তাকে প্রশ্রয় তো দেবে না, কিন্তু প্রতিহত করার জন্য এমন কিছু করবে না যাতে সে অসামাজিক কাজকর্ম করে। তার মানে তাকে কি করতে হবে? ডাইভার্সিফাই করতে হবে। তার যে জেদ সেটাকে ডাইভার্ট করতে হবে। তাকে ১ম এ ভালোবাসার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে হবে। তার থেকে জেদ দূর করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিতে হবে। ভালো-মন্দ বোঝার ক্ষমতা শিশু বয়স থেকেই গড়ে তাকে তুলতে হবে। ঠিক আছে? কিছু, কিছু ক্ষেত্রে শাস্তিটাও গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা তোমাকে ভাবনা চিন্তা করে দিতে হবে। দেখবে বাচ্চাকে তুমি কিছু জেদ করছে। ভালোবেসে তোমাকে বোঝানোর চেষ্টা করতে হবে। ছোটবেলা থেকে করতে হবে। দেখো তুমি ছোটবেলা থেকে বোঝাওনি। হঠাৎ করে যখন তার জেদ বেড়ে গেছে তারপর তুমি ভালোবাসার মাধ্যমে বোঝাতে চাইছো। সে বুঝবে না। তাকে ছোটবেলা থেকেই যদি তুমি সেম পদ্ধতি করো তাহলে সে সেটা বুঝবে। কিন্তু ছোটবেলা থেকেই তুমি তাকে যা চাইছে দিয়ে আসছো। এবার যখন বড় হয়ে গেছে তারপরে সে আবার যখন ডিমান্ড করছে তখন ভালোবাসার মাধ্যমে বোঝাতে চাইছো। সে আর শুনবে? কোনদিন শুনবে না। ঠিক আছে? আর প্যারেন্টস দের মধ্যে সবসময় একটা জিনিস করবে যে একজন একটু প্যারেন্ট মানে মানে বাচ্চার প্রতি একটু টাফ হবে, মানে শক্ত হবে। আরেকজন একটু নরম হবে। ঠিক আছে? ফলে কি হবে? এবার কি নিজেদের মধ্যে ঠিক রাখবে। ঠিক আছে? কিন্তু বাচ্চার সামনে একটু দ্বৈত রকম আচরণ করবে। বকলে, "বকছো কেন? ঠিক আছে, হয়েছে, হয়েছে। ঠিক আছে, করেছে।" একজন একটু সফট থাকবে, একজন একটু, "না, এরকম করলে চলবে না।" একটু দেখাবে। তাহলে কি হবে? বাচ্চা মনে করবে যে, "হ্যাঁ, আমার হচ্ছে বাবা হচ্ছে একটু বকে, মা আমাকে একটু সাপোর্ট করে।" ফলে কি হবে? সে মাকে সেই কথাগুলো বলবে। ঠিক আছে? যখন দেখবে বড় হবে, এগুলো হয়তো মানে আমি শেখাচ্ছি বা তোমাদের মনে হতে পারে, "স্যার এগুলো তো জানি।" বাট অনেকে হয়তো এগুলো জানো না। ঠিক আছে? তো তারা কিন্তু এগুলো খেয়াল করবে। এই জিনিসগুলো চেষ্টা করবে। সবসময় দুজনেই যদি অতিরিক্ত ভালোবাসা দাও, বাচ্চা বিগড়ে যাবে। আর দুজনেই যদি শক্ত হও, তাহলেও বাচ্চা বিগড়ে যাবে। ফলে একটু দ্বৈত আচরণ করতে হবে। তার সামনে দেখাতে হবে, "বাবু তোমার জন্য আছি।" কিন্তু ভেতরে, ভেতরে নিজেরা কাজ করবে। ঠিক আছে? বুঝে নাও। এইভাবে sympathy ও দেখাতে হবে, শাস্তিও দিতে হবে। তারপর কোঅপারেশন। কোঅপারেশন ভীষণ সহজ। শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এই কথাটা বললাম, বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে যেমন বাবা-মার ভূমিকা রয়েছে, তেমনি প্রতিবেশী, আত্মীয়স্বজন, শিক্ষকেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে করো তুমিই একমাত্র তোমার বাচ্চাকে মানুষ করবে, বাকি সবাই তোমার বাচ্চাকে গোল্লায় পাঠাবে, তাহলে একটু সমস্যা আছে। হ্যাঁ, তুমি দেখে নেবে যে কে কেমন আছে, একটু তোমাকে দেখে নিতে হবে। কিন্তু মিশতে দিতে হবে। বন্ধু-বান্ধবের সাথে সে যদি মেশে তাহলেই সে বুঝবে। বিভিন্নভাবে অপরের সাথে সহযোগিতার হাত তুলে দিতে হবে বিভিন্ন জায়গায়। তোমার যদি হতে পারে তোমার হয়তো অনেক সামর্থ্য আছে। আমি পরিষ্কার একটা কথা বলছি। তোমার হয়তো তুমি হয়তো চাকরি করো বা তোমার মোটামুটি টাকা পয়সার সামর্থ্য আছে। তুমি বাচ্চাকে কি করবে? ছুটির দিন বা কোনো একটা দিনে বা হয়তো কোনো সময় হয়তো তুমি তুমি হয়তো দান করো। অনেকের ক্ষেত্রে এটা দেখবে আমি দেখেছি আমার রিলেটিভদের মধ্যে খুব বড় ব্যবসায়ী। ঠিক আছে? খুব বড় ব্যবসায়ী রয়েছে তারা কি করে বিভিন্ন সময় দান করে। বস্ত্র বিতরণ করে, এই করে সেই করে বিভিন্ন রকম করে। চেষ্টা করো ওই যখন বস্ত্র বিতরণ করবে বা করবে তোমার সে বাচ্চাকে দিয়ে করাতে। বাচ্চাকে এগুলো দেখাবে, দেখো গরিব লোক এরকম ভাবে দিতে হয়। তাহলে কি হবে? সেগুলো দেখে এবার তুমি যদি সেগুলো নিজে করো, না বাচ্চা ঘরে পড়ুক, আমি গিয়ে করব। তাহলে দেখবে বাচ্চা সেগুলো কিন্তু শিখবে না। তুমি ভালো হবে, তোমার বাচ্চা সেই মানে বজ্জাত হবে। যেরকম শাহরুখ খান হয়ে গেছে। ঠিক আছে? শাহরুখ খান ভেবেছিল যে সে স্ট্রাগল করবে তার বাচ্চাকে আরাম লাইফ দিবে।
এই আরিয়ান খান আর সুহানা খানের আর কথা তো বলছি না। কি বাচ্চা হয়েছে নতুন করে বলে লাভ নেই। সব ব্যাপার বুঝেছো। ফলে তুমি যেটা করবে সেটা বাচ্চাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করো। কোনো সময় তার নিজের হাত দিয়ে করো বা জন্মদিনের সময় হয়তো জন্মদিন হয়েছে, তোমার সামর্থ্য আছে। তুমি কি করেছো? বন্ধু-বান্ধবদের যেমন দিয়েছো সেরকম রাস্তায় তাকে নিয়ে যাবে চলো। রাস্তায় এরকম ভিখারি বা অনেকে রয়েছে। তাদেরকে কোনো খাবার দিলে তার হাত দিয়ে, কোনো জামা দিলে বা কোনো কিছু দিলে। এবার তুমি যদি তোমার সামর্থ্য না থাকে, হয়তো বলবে না এরকম নয়। তখনও কি করবে? চেষ্টা করবে ৳১ যে চকলেট, ঠিক আছে? সেটা তুমি সেটা তোমার তো খরচ করার সামর্থ্য আছে। ৳১ চকলেট ৫০ টা নিলে দিয়ে বিভিন্ন মানে যারা এরা রয়েছে তার যে পাড়ার কাকু, যে দোকানে আছে তাকে একটা যে, "কাকু আমার আজকে জন্মদিনে একটা চকলেট নাও।" বা কোনো একজন একে তাহলে তার হাত দিয়ে জিনিসগুলো করাতে হবে। যার যেমন সামর্থ্য সেইভাবে কিন্তু করাতে হবে। কোঅপারেশন এর মানসিকতা করতে হবে। বিভিন্ন কাজে তাকে যুক্ত করতে হবে। না হলে কিন্তু সে হবে না। তুমি যদি ভাবো বাচ্চা সারাদিন পড়বে তাহলে মানুষ হবে, জীবনে হবে না। তাকে কোঅপারেটিভ করো, তাকে সহানুভূতি তৈরি করো। তাহলে সে কিন্তু তোমার কথা শুনবে, সে কিন্তু মানুষ হবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্যারেন্টিং এর সময়। খুব কেয়ারফুলি এগুলোকে ভাবনা চিন্তা করতে হবে। তারপরে 4th হচ্ছে মতামত, সাজেশন। শিশুদের মনের মধ্যে মতামত গ্রহণের ক্ষমতা গড়ে তুলতে হবে। তার মনে যদি এটাই মনে হয় যে আমি যা করছি সেটাই ঠিক, তাহলে সে কোনোদিন ভালো মন্দ বুঝবে না। তাকে বোঝাতে হবে। তুমি বলো যে তুমি যে কাজটা করেছো ঠিক কিনা বলো। সে নিজেই বলবে না এটা ঠিক হয়নি। ঠিক আছে? মতামত করতে দিতে হবে। চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশন শিশুর মধ্যে চিহ্নিত করার ক্ষমতা গড়ে তুলতে হবে। যাতে সে বুঝতে পারে কে ভালো কে মন্দ। তাই তাকে কি করতে হবে? বিভিন্ন বলতে হবে, দেখো তোমার এই বন্ধুটা সে দেখো পড়াশুনো করেনি, সে দেখো খেলছে বা আমার কথা শুনছে না। আর একটা তোমার ওই বন্ধুটা দেখো সে দেখো পড়াশুনো করছে বা আমার যা বলছে সে করছে। তা তুমি বলো তো এখানে কে ভালো কে খারাপ? তুমি বলো, আমি বলবো না, তুমি বলো। বাচ্চা দেখবে করে বলবে না ও ভালো, ও তো কথা শুনছে, ও তো গুড বয়। তাহলে দেখবে তার মনের মধ্যে সে যেন চিহ্নিত করে বুঝতে পারে যে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ। তুমি যদি বলো দেখ ওইটা ওর ভালো বন্ধু, তুই ওর সাথে মিশবি। আমরা সবসময় মনে করি আমার বাচ্চা যেন কিছু পারবে না। আরে তোমার বাচ্চা সব পারবে। বাচ্চাটাকে করতে তো দাও। বাচ্চাটাকে না করতে দিলে বাচ্চা ছোটবেলায় আজকালকার মানে আ ফ্র্যাঙ্কলি বলছি যে বিশেষ করে মেয়েদের মধ্যে বাবা-মারা এতটাই বাজেভাবে আজকালকার মেয়েদেরকে যখন মানুষ করেছিল প্যারেন্টিং এ, এত বাজেভাবে প্যারেন্টিং করেছে। মানে আ পরিষ্কার কথা। মানে শুনতে একটু খারাপ লাগতে পারে। সবাইকে বলছি না। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ওটা। অত্যাধিক মানে একটু দিয়েছে। মানে ভালোবাসা দিয়েছে। কি দেখবে তোমরা তোমাদের জেনারেশনেই দেখো না। তোমাদের যদি ১০ টা বন্ধু থাকে, তার মধ্যে দেখবে ৫ টা ছেলে বন্ধু আছে, ৫ টা মেয়ে বন্ধু আছে। তুমি দেখো বিয়ের আগে পর্যন্ত কটা ছেলে রান্না জানে আর কটা মেয়ে রান্না জানে। পরিষ্কার কথা। তুমি দেখে নাও ৫ টা মেয়ের মধ্যে ৪ টা মেয়ে রান্না ঘরে কোনোদিন ঢোকেনি। বিয়ের পরে ঢুকেছে। আর ৫ টা ছেলের মধ্যে ৪ টা ছেলে রান্না করেছে, ১ টা ছেলে হয়তো করেনি। পরিষ্কার কথা। পুরো উল্টো হয়ে গেছে। নিজেদের বন্ধু-বান্ধবদের মধ্যে দেখো। বিয়ের পরে সব শিখে গেছো। কিন্তু বিয়ের আগে দেখো ওরকম। বাকি তারপরে ঘটনা আর বলছি না। নিজেরাই নিজেদেরকে একটা এনালাইসিস করো। কেউ কাউকে বলতে হবে না। নিজেরা নিজেদের এনালাইসিস করো বুঝে যাবে। তো নিজেরা যেভাবে মানুষ হয়েছে সেরকম ভাবে নিজেদের বাচ্চাদেরকে মানুষ করো। ঠিক আছে? আইডেন্টিফিকেশন। তারপর হচ্ছে অনুকরণ, ইমিটেশন। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কি বলেছিলাম? শিশু তার বাবা-মা এবং যাকে সবচেয়ে বেশি পছন্দ করে তার আচার-আচরণ, অনুভূতিকে অনুকরণ করে। ফলে তুমি যদি ফোন নিয়ে ঘাঁটো, সে ফোন নিয়ে ঘাঁটবে। তুমি যদি বই নিয়ে বসো, সে বই নিয়ে বসবে। তাহলে অনুকরণ সামাজিকরণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তুমি ফোন ঘাঁটবে আর তাকে বলবে তুই বই পড় তাহলে হবে না। ঠিক আছে? এটা আমি মানে মানে ভীষণ জায়গায় দেখেছি। যে আমার ছোট ভাগ্নি দেখেছি আমি যখন এমনি পড়াতেও যাই, মানে আমি যখন পড়াই, বিভিন্ন সময় পড়াই, বাচ্চাদের পড়াই। এবার তাকে বললাম একটু পড়। এবার আজকালকার দিনে স্যাররা কি করে ২ রকম কাজ করতে পারে। সাপোজ অনেকেই দেখো হয়তো টিউশন পড়ায়। আমি তোমাদেরই একটা ডিউটি বলছি। আ অনেক ছেলে টিউশন পড়াও। আবার অনেক মেয়েও টিউশন পড়ায়। এবার তুমি পড়াতে গেছো। এবার পড়াতে গিয়ে বাচ্চাটাকে বললে, "এই এটা লিখ।" সে লিখতে বসেছে বা এটা পড়। সে পড়ছে। তুমি সেই সময় কি করো? যারা টিউশন পড়াও একটু বলো কি করো? যে কেউ বলো না, কোনো অসুবিধা নেই। যে সময় সে পড়ছে বা লিখছে সেই সময় তুমি কি করো? বলো, কোনো অসুবিধা নেই, বলো না। সত্যি কথা বলবে। স্যার মোবাইল দেখি। মোবাইল পাশে পাশে নিজের একটা বই নিয়ে বসি আমি। যে এটা করো বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল দেখে। যে বললে একদম সত্যি কথা একদম
এটা না, একশো আমি বার পাশে আমি আমি পাশে নিজের একটা বই নিয়ে বসি। কারণ ওকে পড়াতে, পড়াতে আমি একটু বোরিং ফিল করি। নিজে পড়ি। এইটা বাবা করতে হবে। মানে এটা হয়তো তোমাদের মনে হতে পারে স্যার সারাদিন আর মোবাইল দেখার সময় কোথায় পাই, ওইটুকু সময় তো স্যার দেখি, এটা মনে হতে পারে। ঠিক আছে? তাহলে তুমি ভাবো একটা বাচ্চা যে তোমার সামনে বসে তোমার সামনে পড়ছে, যে বলেছে যে মোবাইল দেখিস, একদম সত্যি কথা বলেছে। আমি তাকে কোনো রকম খারাপ কিছু বলছি না। সে বাস্তব কথা বলেছে। এবং এটাই ১০০ জনের মধ্যে ৯০ জন, ৯৫ জন, ৯৭ জন এটাই করে। মেয়েরাও করে, ছেলেরাও করে। খুব রেয়ার কিছু পার্সন আছে যারা বইটা পড়ে। ঠিক আছে? তো বাবা একটু চেষ্টা করো যদি সম্ভব হয়। এবার জানি দেখো যে যার পার্সোনাল ব্যাপার। কিন্তু চেষ্টা করো সেই সময় তার অন্য কোনো বই একটা নিজে পড়তে, বা তোমার যদি কোনো বই থাকে তুমি একটা নিয়ে গেলে সেইটা একটু পড়তে। বা তুমি হয়তো যেকোনো পড়ছো বা যেকোনো জিনিস তুমি সেটা একটু পড়ো। মোবাইলটা তার সামনে ঘেঁটো না। বাচ্চাও হচ্ছে একটু ডিস্ট্রাক্ট হয়। ঠিক আছে? কারণ সেও ভাবছে যে স্যার মোবাইল দেখছে আমাকে পড়তে বলছে। ঠিক আছে? এই ডিস্ট্রাকশন ও হয়। তো দেখো এটা তোমাদের ব্যাপার। তো টিউশন পড়াতে গেলে এবার সেখানে তো তার বাচ্চা তোমার বাচ্চা নয়। কিন্তু নিজের বাচ্চাকে যখন পড়াবে তখন কখনোই মোবাইল তো দূরে রাখবেই যদি মানে মানুষ করতে চাও। ঠিক আছে? তুই পড় দিয়ে বসে, বসে মোবাইল ঘাঁটছো। করো না কখনো। ঠিক আছে? আর পরের বাচ্চার ক্ষেত্রে যদি সম্ভব হয় করবে, আর যদি না হয় তোমার ব্যাপার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বাট আ একটু সম্ভব যদি হয় করো। হুম? তো যাই হোক। আমি বললাম ব্যাপারটা। কারণ ওই যে বললাম, যে বলেছে একদম সত্যি কথা বলেছো। এটা হয় এবং মানে অস্বীকার করব না, আমিও কিন্তু ১ম এ এরকম করতাম। অস্বীকার করব না। আমিও ১ম এরকম করতাম। কিন্তু তারপরে যখন আমি চাইল্ড স্টাডিজ নিয়ে পড়া শুরু করলাম, যখন এই শিশু মনস্তত্ত্ব যখন আমি ভালোভাবে একটু রিয়ালাইজ করলাম, পড়লাম, বুঝলাম। তারপরে আমি বুঝলাম না এই জিনিসটা ঠিক নয়। বাচ্চার ক্ষেত্রেও ঠিক নয়, নিজের ক্ষেত্রে তো ঠিক নয়। ঠিক আছে? তো এই কারণেই বলছি তোমাদের আজকে পড়াচ্ছি। চেষ্টা করব যতজন এই যে ক্লাস করছো ৪৬ জন মতো ক্লাস করছো, তার মধ্যে যদি দুজনও যদি ঠিক হও, দুজনে যদি একটু শুধরে যাও যারা মোবাইল ঘাঁটতে, আমি মনে করবো আমার পড়ানোটা সার্থক। ঠিক আছে? 2% কারেকশন করলেই সমাজ আস্তে, আস্তে কারেকশন। চেষ্টা করো এবার নিজেদের ব্যাপার। ওকে? যাই হোক। তো সামাজিকরণ প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন শিখন প্রক্রিয়ার সাথে যুক্ত। পারিবারিক সীমার মধ্যে শৈশবের আচরণকে নিয়ন্ত্রণ করা সঠিক পদ্ধতির মাধ্যমে এই জন্য একটা উপযুক্ত শিক্ষার প্রয়োজন। এই ব্যাপার। ওকে? আচ্ছা। এবার সমাজীকরণকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বাভাবিক সামাজিকরণ, আর একটা হচ্ছে পরিকল্পিত সামাজিকরণ। তো সিম্পল ব্যাপার কিছু না। স্বাভাবিক সামাজিকরণ মানে যেগুলো স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলার মাধ্যমে মধ্য দিয়ে আমরা যে সামাজিকরণটাকে অ্যাডপ্ট করি তাকে আমরা স্বাভাবিক সামাজিকরণ বলি। মানে স্বাভাবিক কথাটা দুবার হয়ে গেছে, একবার হবে। তাকে আমরা স্বাভাবিক সামাজিকরণ বলি। আর পরিকল্পিত সামাজিকরণ কি? আমাদের যে স্কুল রয়েছে, প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে পাঠ্যক্রম বা সিলেবাস রয়েছে, তাদের যে সহপাঠক্রমিক কর্মসূচি রয়েছে, তাদের যে এক্সট্রা যে খেলা, ক্রিকেট মানে খেলা বা যেকোনো খেলা, তার মাধ্যমে যে সামাজিকরণ করি সেটাকে পরিকল্পিত সামাজিকরণ বলা হয়ে থাকে। খুব সিম্পল ব্যাপার। ঠিক আছে? এবার ভীষণ সিম্পল কয়েকটা জিনিস যে সামাজিকরণে কারা কারা সাহায্য করে, কে কে সামাজিকরণে সাহায্য করে। বলে সেটা একটু আগেই তো পড়লাম। একটু আগে কি পড়লাম? সামাজিকরণে কি কে সাহায্য করে? এই যে বললাম সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধ। এরা সামাজিকরণের উপাদান। এরা মোদ্দা কথা মানে মেন জিনিস, এই ৩ টে জিনিস দরকার। কিন্তু আমরা যদি একটা কথা বলি সামাজিকরণের সংস্থা, মানে যারা সামাজিকরণে সাহায্য করে, ওই ৩ টে জিনিসই ৩ টে জিনিসকে একটু ভেঙে, ভেঙে একটু ভালোভাবে বলা হচ্ছে। প্রথমত অবশ্যই পরিবার। এটা আমাদের তো ১ম সামাজিকরণের সংস্থা, মেইন ইম্পোর্টেন্ট জিনিস। তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে যেখানে তুমি পড়ো, আজকে তোমরা এখানে পড়ছো, এটা গুরুত্বপূর্ণ। ফ্যামিলির পরে এডুকেশনাল ইনস্টিটিউট খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়ত তোমার গোষ্ঠী যে কমিউনিটিতে তুমি বসবাস করো সেখানে। চতুর্থ গণমাধ্যম, মাস মিডিয়া, এই যে মোবাইল ফোন, টিভি, পেপার, এগুলো গুরুত্বপূর্ণ। তৃতীয়ত রাষ্ট্রনীতি, যে যে স্টেটে বসবাস করো, যে রাজ্যে বসবাস করো বা দেশে বসবাস করো, তার নীতি। চতুর্থ মানে সিক্স ধর্ম, রিলিজিয়ান, যে যা রিলিজিয়ানকে ফলো করো সেটা তোমাকে সামাজিক করতে সাহায্য করে। সেভেন সংস্কৃতি বা কালচার তোমাকে সামাজিক করে। আর এইট হচ্ছে অর্থনীতি বা ইকোনমি তোমাকে সামাজিকরণ করে।
কিভাবে করে সেগুলো সম্পর্কে আমরা একটু একটু করে আলোচনা করি। দেখো, প্রথমত পরিবার কিভাবে সামাজিকরণ করে। দেখো, একটা শিশুর ব্যক্তিত্ব বিকাশের জন্য পরিবারের উপরে নির্ভর করে প্রথমত, এটা আমি অলরেডি বলে দিয়েছি আবার সেই জিনিসটা, পিতামাতার সম্পর্ক। পিতামাতার মধ্যে যদি সম্পর্ক ভালো হয় তাহলে ব্যক্তির মানে মানে সামাজিকরণ ভালো হবে। পিতামাতার সঙ্গে শিশুর সম্পর্ক, পিতামাতার সঙ্গে যদি তার শিশুর যে সম্পর্ক সেটা যদি ভালো হয় তখন সে সামাজিকরণ হয়। আর একই পরিবারের একাধিক শিশুর মধ্যে পরস্পরের সম্পর্ক, যে যে বসবাস করছো সেখানে যে অন্য তোমার ভাই বোন রয়েছে তাদের সাথে তোমার কেমন সম্পর্ক। কারো ক্ষেত্রে যদি তিনটাই বেটার হয় সে ভালো ব্যক্তি হয়। এই তিনটের মধ্যে যদি কোনো একটা গন্ডগোল হয় তার মধ্যে সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে, একদম বাস্তব কথা। তো একদম প্রথম গোড়ার কথা, পিতামাতার সম্পর্ক যদি খারাপ হয় ছোটবেলা থেকে এফেক্ট হবে। এবার পিতামাতার সঙ্গে শিশুর সম্পর্ক যদি খারাপ হয় তাহলে তো গন্ডগোল হবেই। এবার অনেক সময় পরিবারের একাধিক শিশুর মধ্যে ভাই বোনের মধ্যে সম্পর্ক খারাপ হলেও কি কোঅপারেটিভ মানসিকতা তৈরি হয় না। এবার যদি সব ভালো হয় তখন বাচ্চা ভালো হয়। তোমরা নিজেরা এগুলো বুঝতে পারবে, এগুলো নতুন এরকম একদম আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি নয়, সামাজিকরণ চ্যাপ্টারটা একে অপরের সাথে দেখলেই টোটালি আইডেন্টিফাই করতে হবে। তো ফ্রয়েড, যার সম্পর্কে আমরা বলছিলাম, যার মনস্তাত্ত্বিক তত্ত্ব আমরা পড়বো, তিনি বলেন যে সকল পিতামাতা সন্তানদের অতিরিক্ত রক্ষণশীলতার মধ্য দিয়ে লালন পালন করেন বা অন্ধ প্রশ্রয় দেন তাদের সন্তানের মধ্যে জেদি মনোভাব এবং একগুঁয়েমি আচরণ দেখা যায়। কে কে আছো হ্যান্ডস আপ করে দেখে নাও, ঠিক আছে, বুঝে যাবে। কেউ কেউ আছো, হাত তুললে দেখি, দেখি। হ্যাঁ, একদম একদম, ঠিক আছে, পরিষ্কার কথা। তো এটা বুঝতেই পারছো যে অতিরিক্ত যদি করো যে আমার তার মধ্যে দেখো এই মনোভাব হবে। এবার যাদের মধ্যে জেদি আছো, একগুঁয়ে আছো, তারা নিজেদের ছোটবেলার না প্যারেন্টস কে স্যার, জেদটা পরবর্তী মানে জেদটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কিরকম ছিল আগে প্রচুর। হ্যাঁ, এখন পুরো ডাউন টু আর্থ। মানে আগে এত তীব্র জেদ, মানে আমি নিজেই ভাবতাম যে কি হচ্ছে, মানে কিভাবে নিজেকে সামলাবো, এরকম একটা ব্যাপার। বাবা মা ছোটবেলায় তোমাকে কি ঠিক আছে, করেনি? মানে রাগি না, খুব কম রাগি, খুব কম রাগি। এটা ঠিক, আমি ভীষণ কম রাগি। মানে ধরুন 6 মাসে হয়তো একবার রাগলাম, কিন্তু জেদটা খুব মনে, মানে আমি ওটা প্রকাশ করতে পারি না। সেটা এইরকম টাইপের জেদ আর কি। এখন ঠিক হয়ে গেছে, এখন পুরো না, না, অপোজিট। এটা শিক্ষার কারণে হয়, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি তোমার ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আর হচ্ছে, ছোটবেলায় বাবা মা কি করতো? রক্ষণশীল ছিল তো নাকি, কি মনে হয়? আমার বাবা ফ্রেন্ডলি, কিন্তু না, আমি আশেপাশে যেই অভিজ্ঞতাগুলো নিয়ে বড় হয়েছি সেগুলোর জন্য বলতে পারেন হ্যাঁ, ম্যাচুরিটি অনেক আছে। যার দরুন জেদটা ওই ভেতর ভেতরকার জেদ, মানে আমি প্রকাশ করছি না বা কাউকে কিছু বলছি না, বাট জেদ মানে ওই রকম টাইপের আর কি। সেটা কিন্তু জেদ সেটা অন্যরকম জেদ। মানে ওটা একটু অন্য ধরনের আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওটা একটু তোমার অন্যরকম জেদটাকে ধরনের আর কি। তোমার বাট জেদটাকে খুব জেদ বলা যায় না। তোমার জেদটাকে জেদ নয়। খুব ম্যাচিওর্ড, খুব ম্যাচিওর্ড, খুব ম্যাচিওর্ড। তুমি চাইছো যে আমি যদি পরীক্ষায় পাস না করি বা আমি যদি চাকরি না পাই আমি বিয়ে করব না। এটা তোমার জেদ। তাহলে এটা খারাপ জেদ নয়। ইটস আ গুড। হুম। কিন্তু তুমি যদি বলো আমার এক্ষুনি এটা খেতে, আমার এটা চাই, এটা দিতেই হবে, নাহলে আমি ভাঙাভাঙি করব, দ্যাটস কল্ড জেদ। দুটো পার্থক্য আছে। কি বলছি বুঝতে পারছো? যে তুমি ভাবছো যে আমি না, পরীক্ষায় এটা পাস না, এটা আমার সঙ্গে হয়নি। তাহলে তুমি জেদি নয়। তাহলে ওটাকে জেদ বলা যায় না। দুটো জেদের পার্থক্য আছে। না মানে কি বলুন তো, না, আগে যেটা ছিল মাঝে মধ্যে সেটা হচ্ছে যে একটুখানি কি বলুন তো, হ্যাঁ হয়তো কেউ একটা কিছু বলে দিয়েছে সেটাতে হয়তো রাগি না, বাট দেখছি 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 একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সেখান থেকে এমন একটা হয়ে গেছে, মানে কি বলবো, মানে একটা, আমি নিজেও বুঝতে পারছি যে আমার এটা আর একটু সহ্য করা উচিত ছিল বা কিছু একটা এরকম জিনিসটা হয়েছে আর কি। তোমার ঠিক জেদ আছে, নেই। ঠিক বোঝাতে পারবো না, বাট এই একটা ছিল, তোমার জেদ এটা নেই। একটা ছিল, ডেফিনেটলি ছিল। বাট তোমার সেটাকে আমি পুরোপুরি জেদ খুব নেই। কষ্ট করে কন্ট্রোল করে যে এখন কোনো কিছুতেই রিয়াক্ট করি না, এটা আমি মনে করি এখন ভীষণ পিসফুল। আর সেটা হয়েছে মেডিটেশনের জন্য, না হলে সম্ভব নয়। একদম, না হলে হতো না। একদম। এবার তুমি যেটা বলেছো এটা অ্যাকচুয়ালি তোমার জেদের মধ্যে পড়ে না। এটা এক ধরনের প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। আমি এটা যদি না করতে পারি আমি এটা করব না। এটা জেদ বলে না। জেদ অন্য জিনিস। ঠিক আছে?
এবার অনেকের ক্ষেত্রে কি হয়, ছোটবেলায় জেদি ছিল, রাগারাগি করতো। এখন হয়ে গেছে দুটো কারণে। হয় মেডিটেশনের মাধ্যমে, অথবা আরেকটা কারণ হতে পারে সে যদি knowledgeable, যদি সে পড়াশোনার প্রতি মানে কোনো একটা জিনিস পড়ে, প্রচুর জিনিস জানতে চায়, তখন তার মধ্যে জেদ ব্যাপারটা না চলে যায়। যেমন এটা তুমি যেটা বললে ওটা আমি এরকম ছিলাম, পরিষ্কার কথা, ঠিক আছে? যে আমারও ছোটবেলা থেকে প্রচুর রাগ ছিল, প্রচুর জেদ ছিল, কোনো জিনিসে প্রচুর হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, হ্যান-ত্যান। এবার আমি কি করলাম, যখন আমি এরপরে পড়াশোনা শুরু করলাম, মানে পড়াশোনা কি ছোটবেলা থেকে করিনি? ছোটবেলা থেকে তো সবাই পড়াশোনা করেছে, আমিও পড়াশোনা করেছি। কিন্তু যখন আমি এই যে চাইল্ড স্টাডিজ নিয়ে পড়াশোনা করলাম, সাইকোলজি নিয়ে পড়াশোনা করলাম। তারপরে আমি যখন সাবজেক্ট পড়ার পরে আমি যখন আরো এক্সট্রা জিনিস, ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আলোচনা করলাম, জিওগ্রাফি নিয়ে পড়লাম, কনস্টিটিউশন নিয়ে পড়লাম, ইকোনমিক্স নিয়ে পড়লাম, সবকিছু, তারপর আমাদের ফরেন পলিসি নিয়ে দেখলাম। সমস্ত কিছু যখন আমি পড়লাম, পড়া শুরু করলাম, তখন আমার মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে চলে গেল। কি, নলেজ যখন তোমার আস্তে আস্তে মাথায় গ্যাদার করবে না, তোমার মধ্যে এই জেদি একগুঁয়েমি ভাব চলে যায়। অনেকগুলো জিনিস, ঠিক আছে? তুমি যেটা বললে তোমার ওটা জেদের মধ্যে পড়ে না। জেদি সেসব বাচ্চা অন্য হয়। ঠিক আছে? সেগুলো ফালতু বাচ্চা হয়। ঠিক আছে? তাদের কথা আলাদা। তো যাই হোক, ফ্রয়েড এটা বলছে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যারা এরকম বাবা-মা একটু বেশি রক্ষণশীল হয়, তারা লালন-পালন করে তাদের বাচ্চা বেশি জেদি হয়। তো বিজ্ঞানী ফুবেনার বলছে যেসব পিতা-মাতা তাদের সন্তানদের কঠোর শাসন এবং অতিমাত্রায় সাবধানতার মধ্য দিয়ে পরিচালনা করে, তাদের সন্তান বিদ্রোহী এবং অসহনীয় হয়ে উঠে পড়ে। এটা দেখবেন নিজেদের সাথে একটু কম্পেয়ার করবে। খুব ছোটবেলা থেকে এই করবে না, সেই করবে না। যখন ১ম বার কলেজে যাওয়ার সুযোগ পায় বা বাইরে পড়তে যাওয়ার হয়, ব্যাস বাচ্চা আর ঘরেই ফিরে না। ঠিক আছে? দেখে নেবে বন্ধু-বান্ধবদের মধ্যে আছে। হয়তো ১ম বার গেছে, এই দেখো হাসি পুরো একদম পরিষ্কার কথা। বজ্র হাঁটুনি ফর্সা বেরো। হ্যাঁ। এটা পরিষ্কার কথা। দেখবে তুমি হয়তো পড়েছো স্কুলের মানে পাড়ার ওখানে 9, 10, 11, 12 পর্যন্ত পড়েছো। যেই কলেজ বাইরে, ব্যাস আর নেই গল্প। হয়তো কলেজেও পড়িয়ে দিয়েছে, এবার বাইরে হয়তো কোনমতে বাইরে গিয়েছো। ব্যাস চাকরি করার জন্য বাইরে গিয়েছো। আর ঘরেই ঢুকবো না। ধুর! পুজোর সময় এই ১ দিন কি ২ দিন, তাই তো? বেশিরভাগ হয়। কারো কোনো দুঃখ নেই বাবা, এগুলো ন্যাচারাল। বেশি ওইজন্য বাচ্চাকে শাসন বা অতি সাবধানতা দেখিও না। বাচ্চা বিদ্রোহী হবে। আচ্ছা যাই হোক, সাইজ অফ ফ্যামিলি, পরিবারের ছোট পরিবার থেকে বড় পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়। আগে বড় ফ্যামিলি হতো, চলে। এবার একমাত্র সন্তান হলে মনোভাব, আশা আকাঙ্ক্ষা বেশি হয় যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, প্রচুর থাকে। এবার ৩-৪টে যদি হয় একটু হয়। এবার একমাত্র সন্তান হলে সন্তান আত্মকেন্দ্রিক হয়, নিজেরটি বুঝে, জেদি হয়, আদুরে দুলাল হয়, অথবা নিঃসঙ্গ হয়, স্নায়বিক দুর্বল হয়, কেউ যদি কিছু বলে কিচ্ছু শুনবে না, স্পর্শকাতর এবং পরনির্ভরশীল হয়। কম্পেয়ার করে নাও যে যার নিজেকে, আর বেশি বলবো না, ঠিক আছে? তো যাই হোক, এবার বৃহৎ পরিবার হলে কি হয়, সবাই বললো যে আজকে তোমার মাংস খাওয়ার ইচ্ছে হলো। এবার দেখলো কারো হয়তো পেটটা খারাপ পরিবারের মধ্যে, বললো আজকে হবে না, কালকে। তুমি বললে ঠিক আছে, কি আর করা যাবে, তাহলে এগুলো মানুষের। কিন্তু যদি হয় তোমার ইচ্ছে হয়েছে আমি আজকে মাংস খাবো, বা আমার যে আছে আজ বৃহস্পতিবার, ও দেখার দরকার নেই, চলো মাংস নিয়ে আসো। আজ বিরিয়ানি ইচ্ছা হয়েছে, চলো। তাহলে সে কি হবে, সে সব পেয়ে যাচ্ছে। ওই জন্য নিউক্লিয় ফ্যামিলি হলে, একক সন্তান হলে খুব সমস্যা। ঠিক আছে? আচ্ছা, এবার শিশুর স্থান। এবার কি হয়, ফ্রয়েড লক্ষ্য করে ভাই বোনের মধ্যে শিশুর স্থান পরবর্তী জীবনকে প্রভাবিত করে। প্রথম সন্তান যদি শিশুর নিকট অধিক যত্ন, আকর্ষণ পায়, পরবর্তী সন্তানের আগমনে বড় যে সন্তান আগের যে সে তার মধ্যে মনোযোগ হ্রাস পায়। সে ভাবে যে আমাকে বা মা তো এতদিন ভালোবাসতো, এবার ভাই এসে গেছে বা বোন এসে গেছে, আমার ভালোবাসাটা কমে গেছে। ঠিক আছে? অনেক সময় কি হয়, সে কিন্তু মেরেও দেয়। ঠিক আছে? নিজের ভাই বা বোনকে অনেক ক্ষেত্রে মেরেও দেয়, অ্যাক্সিডেন্টালি মেরেও দেয় অনেক সময়। ঠিক আছে? এগুলো তার মধ্যে হয়। তো এটা কিসের কারণে হয় বুঝতেই পারছো। যে যাই হোক, তো হতাশা হয়, হিংসা হয়, বিভিন্ন সময় চেষ্টা করে যাতে পড়ে যায়। কেয়ারফুল, ওই জন্য কারো যদি সেকেন্ড চাইল্ড হয়, ঠিক আছে, দ্বিতীয় চাইল্ড হয়, একটু মানে এবার ছোটবেলায় চিমটি কেটে দেওয়া, হ্যাঁ, এই জন্য কাঁদিয়ে দেওয়া। এই জন্য দেখবে সব থেকে ভালো কাজটা কি জানো তো, যখন সেকেন্ড চাইল্ড নেবে, ফার্স্ট চাইল্ড আর সেকেন্ড চাইল্ডের মধ্যে অন্তত ৬ বছরের গ্যাপ রাখাটা দরকার। ওই জন্য আগের যে বাচ্চা, সে যখন ক্লাস 6 মানে ক্লাস 1, 2 তে উঠে যাবে, সে কিন্তু আস্তে আস্তে অনেকটা বুঝতে পারবে। কিন্তু দুটো বাচ্চার মধ্যে যদি ২ বছর বা ৩ বছরের গ্যাপ রাখো না, খুব সমস্যা হয়। ওই জন্য নেক্সট যদি চাইল্ড নেওয়ার ইচ্ছে হয় কারো, তাহলে সেটা অন্তত 6 ইয়ার্স।
বছরের গ্যাপটা রাখো। মানে বাচ্চা যেন স্কুলে ভর্তি হয়ে যায় তারপরে পরের বাচ্চা রাখো। ঠিক আছে? এটা বলা হয়। ডাক্তাররাও দেখবে ওই কারণে সাজেস্ট করে যে এই গ্যাপটা রাখতে। ওকে? অন্তত 5 to 6 ইয়ার। ঠিক আছে? তো যাই হোক নিজেদের ব্যাপার বুঝবে কিন্তু এটা ঠিকঠাক। হুম? এবার হচ্ছে পরিবারের অর্থনৈতিক অবস্থা। যদি পরিবারের অর্থনৈতিক অবস্থা একটু ভালো হয়, ধনী পরিবারের হয়, তো তারা বেশি উচ্ছৃঙ্খল হবে। পার্টি করবে, সবসময় পিজ্জা, বার্গার চলবে, কোনো সমস্যা নেই। আর যদি গরিব হয় তখন সমস্যা, যে তোমার হচ্ছে নুন আনতে পান্তা ফোরায়, তখনও সামাজিকরণ হবে না। এইজন্য সবচেয়ে ভালো সামাজিকরণ হয় মধ্যবিত্তদের মধ্যে। ঠিক আছে? এই যে মধ্যবিত্ত যদি হয়, কিছু পাবে, কিছু পাবে না। তাই জন্য হবে যে হ্যাঁ, জমিয়ে আমি এটা করতে পারবো। আর যারা মানে একদম গরিব হয় তাদের পক্ষে সম্ভব নয়। আর যারা ধনী হয় তাদের তো সম্ভবই নয়। ঠিক আছে? ওইজন্য কয়েকটা ডায়ালগ ছিল। আর কোন একটা সিনেমা আমার খেয়াল নেই। সিনেমাটা আমি দেখিও নি। এই তোমার হচ্ছে ছিল তোমার ওই আদিত্য রয় কাপুরের একটা রিলসে আমি ডায়লগটা শুনেছিলাম যে, "কম পয়সায় মানে বেঁচে থাকা কষ্ট। কিন্তু বেশি পয়সায় বেঁচে থাকা অসম্ভব।" ঠিক আছে? এটা মানে হিন্দিতে কথাটা ছিল। তোমার যদি কম পয়সায় তুমি কষ্ট করে বেঁচে থাকতে পারবে। ঠিক আছে? কিন্তু তোমার যদি অনেক পয়সা হয়, মানে বেঁচে তুমি থাকবে, যে মানুষ হওয়ার ব্যাপারটা সে তুমি কোনদিন হতে পারবে না। ঠিক আছে? এটা কোন একটা রিলসের ডায়লগ। তুমি YouTube এ সার্চ করবে এরকম অর্জুন কাপুরের যে এরকম মানে এরকম একটা সার্চ করবে, YouTube এ যেকোনো জিনিস দেখতে পেয়ে যাবে। রিলস হিসেবে ওটা ছিল। কেউ যদি দেখে থাকো বুঝতে পারবে। ঠিক আছে? খুব সুন্দরভাবে কথাটা বলেছে। কোন একটা সিনেমার ডায়লগ হবে, আমার খেয়াল নেই। এবার পিতা-মাতা শিশুর সঙ্গে সামাজিকরণ। দেখো, শিশুর সামাজিক বিকাশে মায়ের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। কেন? কারণ শিশুর প্রাথমিক সম্পর্ক তার মায়ের সাথেই তৈরি হয়। পরিষ্কার কথা। এবার যদি ছেলেবেলায় মায়ের স্নেহ থেকে সে বঞ্চিত হয়, তাহলে সে কি করবে দেখো, নানা অজুহাতে মাকে বিরক্ত করে, নিজের কাছে রাখতে চায়। যদি মা নিজের ভূমিকাকে বোঝা মনে করে এবং সন্তানকে অবহেলা করে, তাহলে মা আর সন্তানের সম্পর্ক তিক্ত হয়। অনেক সময় হয়, অনেক মা দেখবে বলবে তোর জন্য আমার হচ্ছে চাকরিটা হয়ে গেল, চাকরি ছাড়তে হলো, হ্যান ত্যান। ঠিক আছে? এবার শিশুর সঙ্গে মাতা পিতার বিচ্ছিন্নতার কাল যত দীর্ঘ হয়, তত বেশি শিশু অন্যের ঘনিষ্ঠ হতে পারে না। ওই জন্য দেখবে অনেকে যারা ছোটবেলায় বাবা মার হয়তো ডিভোর্স হয়ে গেছে, সেই বাচ্চা দেখবে কারোর সাথে অ্যাটাচড হতে পারে না। ঠিক আছে? কোনো রিলেশনশিপ বা কোনো কিছুতে কারোর সাথে মিশতে পারে না। একটা বিচ্ছিন্ন লাইফ একটা লিড করে। ঠিক আছে? শিশু ওইজন্য যত একটু বড় হলে যত বেশি পিতামাতার উপর নির্ভরশীল হয়, তত অন্যান্যদের সাথে মেশে সুযোগ হওয়ার ঠিক আছে? এইজন্য মেলামেশার সুযোগ দিতে হবে। সমাজের সবচেয়ে বড় পরিবার হলো সমাজের সবচেয়ে প্রাচীন এবং দীর্ঘস্থায়ী সংগঠন। এইজন্য পরিবার শিক্ষার অপ্রথাগত মাধ্যম হচ্ছে পরিবার। ঠিক আছে? যে ইনফরমাল মিডিয়াম হচ্ছে আমাদের পরিবার। আধুনিক কালে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, সেই জন্য সমস্যা। আগে যৌথ পরিবার, পিতৃতান্ত্রিক মাতৃশাসিত সংসার হতো, এইসব ব্যাপার চলছে। আহ শৈশব অবস্থায় পরিবার আদর্শ শিক্ষা কেন্দ্র, যেখানে আমরা নিয়মানুবর্তিতা, নৈতিক আদর্শ, সামাজিক রীতিনীতি, আচার আচরণ এইসব কিছু শিখতে পারি। তো ওই জন্য তার মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করি। এবার শিশুর পরিবারের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্ক হয়। অনেকে বিভিন্ন রকম ফ্যামিলিতে বিভিন্ন রকম, প্রথমে একটা সম্পর্ক হয় কর্তৃত্ব ভিত্তিক সম্পর্ক। এক্ষেত্রে পিতামাতার কাছে শিশু আনুগত্য বোধে দীক্ষিত হয়, যেখানে বললো "এই আমি যেটা বলবো সেটাই হবে"। বা আমার সঙ্গে সম্পর্ক দেখবে, বাবা আমাকে দেখলে ভয়ে তার হয়ে যায়, যে বাবা মা এটা বলছে, তার সঙ্গে কর্তৃত্ব ভিত্তিক একটা সম্পর্ক হয়। আবার আরেক সময় হয় সাম্য ভিত্তিক সম্পর্ক। কখন হয়? ভাই বোনের সাথে সম্পর্ক সাম্য ভিত্তিক হয়। তখন কি হয়, যে বোনে দেখ ভাই তুই এটা যদি করিস তাহলে কিন্তু মা বকবে। তাহলে একে অপরকে হেল্প করে অনেক সময়। আবার অনেক সময় দেখবে বাবা মানে ভাই বোন একটু গন্ডগোল হয় আর কি। যে ভাই হয়তো কিছু গন্ডগোল করলো, দিদি গিয়ে সঙ্গে সঙ্গে বললো দেখো মা এটা করছে। ঠিক আছে? এটা দেখবে, মানে পরিষ্কার কথা, এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফের কথা বলছি। ঠিক আছে? আমার দিদি এরকম একটু ছিল। ঠিক আছে? আমি হয়তো কিছু ভুল করলাম, সঙ্গে সঙ্গে সে গিয়ে বলবে দেখো মা এটা করছে, দিয়ে আমি পেয়ে গেলাম, আমার পিঠে দু চার ঘা পড়ে গেল। ঠিক আছে? এটা পরিষ্কার কথা। আর যাদের দেখবে ভাই আছে তাদের সাথে দিদিরা এগুলো বেশি করে। ঠিক আছে? কিন্তু মানে বোন যাদের হয়, তারা কিন্তু মানে দাদা আর বোন যদি হয়, তারা কিন্তু এতটা করে না। ঠিক আছে? তারা কম করে, তারা মানে তাদের ক্ষেত্রে আমি খুব একটা দেখিনি। কিন্তু যাদের ওই ভাই বোনের ব্যাপারটা আছে না, তারা দেখবে সবসময় দিদিগুলো একটু মানে বদমাশ হয়। ঠিক আছে? ভাই বোনের ক্ষেত্রে সহজে বলে না, বোনকে বোন প্রোটেক্ট থাকলে করে। তো আগলে রাখার ব্যাপার থাকে। হ্যাঁ, বোনকে কিন্তু প্রোটেক্ট করে, এত ফাঁসায় না দাদারা। ঠিক আছে?
কিন্তু ভাই আগলে বলে কি, রাখেন। হ্যাঁ, আ আগলে রাখে যে কারো মিশতে দেবে না বা না ভিতরে স্যার, সবার ক্ষেত্রে না। আমার মেয়ে তো ওর ভাইকে খুব সাপোর্ট করে, আগলে রাখে। হ্যাঁ। আমি যদি একটু বকি তাহলে বলবে, না না বকো না, বকছে কেন? কত বয়স এখন? ওর মেয়ের বয়স এখন 7 মাস। কত বলো? কত বলো? 5 বছর 7 মাস। আচ্ছা, আর ভাই তোমার ছেলের বয়স? ছেলের বয়স হচ্ছে 1 বছর হ্যাঁ। 5 তোমার মাস। তোমার হচ্ছে মেয়েকে ক্লাস 6 এ উঠতে দাও। 6 পর্যন্ত, 5-6 পর্যন্ত যেতে দাও। আর তোমার সেই অনুযায়ী তোমার ভাইকে হতে দাও। তারপর তুমি বুঝে যাবে যে কতটা তোমার মেয়ে তোমার ভাইকে প্রোটেক্ট করে। ঠিক আছে? যখনই মেয়েদের মধ্যে একটু মেয়েলি ব্যাপার আসবে, ঠিক এখন আছে? তো করছে। এখন আরে বাবা! তুমি একটা জিনিস তুমি বলো, একটা জিনিস সবসময় কি সব বয়সে ঠিক? আর তোমাকে যদি বলি তুমি হচ্ছে রান্না করতে পারো। তো তুমি, একটা মেয়ে রান্না করতে পারে। তাহলে কি তোমার মেয়ে রান্না করতে পারে? কিন্তু তুমি রান্না করতে পারো। তাহলে দুটোর পার্থক্য কি? বয়সের পার্থক্য। ঠিক আছে? পরিষ্কার কথা এটা জিনিস। তোমার মেয়ে যখন সেই সিচুয়েশন এ যাবে, যখন না তার স্যার, এটা হ্যাঁ, ভুল এটা কথা বললেন। না বয়সের স্যার, আপনি এটা ভুল বললেন। কারণ আমারও তো ভাই ছিল। ও আমার থেকে ৫ বছরের ছোট। বাট আমার সবসময় ফিল হতো যে মাই ফার্স্ট চাইল্ড। এরকম একটা ব্যাপার। এটা তুমি এখনো অব্দি এক্সেপশন। সেটা। এক্সেপশন। এটা ভুল। ওই যে বললাম হ্যাঁ স্যার, ব্যক্তিগত মধ্যে ব্যতিক্রম থাকে এটাই সবকিছুতেই। আমার ফার্স্ট চাইল্ড। হ্যাঁ, এবার এবার দেখো সবার ক্ষেত্রে তো সমান নয়। কিন্তু আমি মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এটা হয়। ওই যে সব নিয়ম তো সবার উপরে অ্যাপ্লিকেবল নয়। তুমি যদি এরকম অত ১০ টা তুমি ১০ জন ভাই বোনের হচ্ছে সম্পর্ক, মানে বন্ধু-বান্ধব যারা আছে ১০ জন এরকম দেখো, তার মধ্যে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কেস খাওয়ায়। তার মধ্যে হয়তো ১ টা দেখবে বা ২ টো দেখবে যেখানে হয়তো খুব ভালো সম্পর্ক। অনেকের ভালো সম্পর্কও আছে। এরকম নয় যে নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো না, ভালো না, একদম মা ছেলের মতো সম্পর্ক। ভালো বলবো না। সবচেয়ে বেস্ট বন্ধু, সবচেয়ে আমার ছেলে মানে এটা এর থেকে মানে বড় কিছু হতে পারে না। এটা এক্সেপশন। এটাই হচ্ছে ব্যাপার। এটা এক্সেপশন। মানে শাসন করলেও আমি করব এরকম একটা। এটা এক্সেপশন। এটা তো ভালো জিনিস। এতে তুমি একটু এক্সেপশনাল জিনিসটা এখনো অব্দি মানে ও ফিজিক্স অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে। হ্যাঁ, তো এখনো অব্দি সেম। ওর ক্ষেত্রেও সেম জিনিসটা ওটা। এটা তো এক্সেপশন। ঠিক আছে? অনেক সময় হাসব্যান্ড ওয়াইফেরও যে রিলেশন হয় সেটা এক্সেপশনাল হয়। ঠিক আছে? ভীষণ এক্সেপশনাল হয়। যেটা তোমার শুধু বন্ধু নয়। মানে একটু চাইল্ড আমাদের লাইক ব্যাপার। আমাদের 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 ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড, ভীষণ ফ্রেন্ড। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ডশিপ বেস্ট হয়। ফ্রেন্ড ওই, আর কেউ নেই অনেকের এরকম ক্ষেত্রে একটা ব্যাপার। অনেকের ক্ষেত্রে হাসব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপটা দেখবে অনেক সময় হয় বাচ্চা, মানে খুব কেয়ারিং ব্যাপার হয়। ঠিক আছে? থাকে বিভিন্ন মানুষের। ঠিক আছে? তো ওই যে হ্যাঁ 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 আমার ক্ষেত্রে এটা, আমার ক্ষেত্রে এটা এটা হয়। তো এগুলো এটা এগুলো এগুলো হ্যাঁ, এক্সেপশন এটা ঠিক ব্যাপার। আবার ঠিক অনেকে বলেছেন। দেখবে হ্যাঁ, পুরো চিরশত্রু। তাকে একটু দেবে কেস, সে তাকে একটু কেস খাওয়াবে। সব রকম ব্যাপার আছে। তো কার কি হবে তুমি কি করে বুঝবে? আচ্ছা, তো যাই হোক। তো এগুলো ২ রকমের সম্পর্ক। এবার সমবয়সী ভাই-বোন বসবাস করলে সমাজ জীবন লাভ করে। তো বর্তমানে হচ্ছে আ বিপথে যাচ্ছে বাবা-মার মনোযোগের অভাবে। ছেলেমেয়েরা বিপথে পরিচালিত হচ্ছে। আবার যদি অত্যাধিক মনোযোগ দাও, তখন সামাজিক চাহিদার সঙ্গে সঙ্গতি বিধান করতে পারছে না। ফলে তোমাকে মাঝামাঝি কাজ করতে হবে। একদম মনোযোগ না দিলেও সমস্যা, আবার বেশি দিলেও সমস্যা। তো দেখে শুনে দিতে হবে। ঠিক আছে? এটাই মোদ্দা কথা। স্যার এবার বলছি যে ভাই বলো। বোন থাকলে খুব একটা হয় না, কমই হয়, কিন্তু বোন বোন থাকলে একটু বেশি হয়। তারপর বোন দেখলে আবার দেখবে কিছু হয়। ঠিক আছে? যেমন মানে আমি এরকম অনেকের বোন আছে। ঠিক আছে? মানে আমি হচ্ছে তোমাদের একটা উদাহরণ দিতে পারি। ঠিক আছে? খুব ভালো নিজের মানে একদম রিয়েল এক্সাম্পল দিচ্ছি। আমার হচ্ছে মানে মানে আমার যে ওয়াইফ, ঠিক আছে? তার হচ্ছে দিদা। মানে আমার ওয়াইফের যে মা, তার যে মা, দিদা, ঠিক আছে? তাদের যে ২ বোন, দুজনেই বৃদ্ধ হয়ে গেছে। এখনো তাদের মধ্যে সে, মানে বোন তো আলাদা কথা। সে যদি তার বাড়িতে যায়, তার বাড়িতে খাওয়া-দাওয়া থেকে শুরু করে একসাথে দুজনে শোবে। মানে যাকে বলে একদম বিয়ের, মানে একদম ছোটবেলা থেকে এই বুড়ো বয়স পর্যন্ত বোন যদি কিছু বলে, দুজনেই দুজনকে এতটা টপ লেভেলের ভালোবাসা তুমি চিন্তা করতে পারবে না। হিংসা তো ছেড়ে দাও। মানে একদম বিশাল ব্যাপার। এবার পরের জেনারেশন, ঠিক আছে? মানে আমার যে মানে ওয়াইফ, মানে আমার যে হ্যাঁ স্যার, এটা শাশুড়ি, বয়স বাড়ার সঙ্গে এবার না সঙ্গে আরো বয়স, বেশি বাড়ে, এবার ওটা তারা ছোটবেলা থেকেই ওরকম। ভালোবাসাটা বাড়ে। তারা ছোটবেলা থেকেই একদম মানে বৃদ্ধ বয়স পর্যন্ত তারা ওই রকমই। তাদের প্রত্যেকেই বলে, হ্যাঁ ছোটবেলা থেকে ২ বোনের এত ভালোবাসা কেউ ভাবতে পারবে না। আবার আমার শাশুড়ি
আর আমার শাশুড়ির যে মানে দিদি, ঠিক আছে? এবার যে তারা ২ বোন। তাদের মধ্যে এমন গন্ডগোল সে চিন্তার বাইরে। মানে একে অপরকে মেরে দেওয়ার মতো পরিস্থিতি, এরকম গন্ডগোলও আছে। তাহলে তুমি সেখানে কি করবে? ব্যাপারটা হচ্ছে কে কোন জায়গায়, দুটো বোনে কখনো ভালো সম্পর্ক হয়। আবার অনেক জায়গায় খারাপ সম্পর্ক হয়। তুমি এখানে জাস্টিফাই করতে পারো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ২ বোনের মধ্যে একটু হিংসের সম্পর্ক বেশি থাকে। ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে ভালো সম্পর্কও থাকে। সেটাও অসুবিধা নেই। ঠিক আছে? তো এটা হ্যাঁ বলার স্যার, মধ্যে যেমন স্যার আমাদের বাড়িতে আমরা ৫ তো আমার এক জায়ের ২ মেয়ে। ও ওদের কেউ কাউকে সহ্য করতে পারে না। হ্যাঁ, কিন্তু আমাদের বাকিদের একজন ছেলে একজন মেয়ে কেউ কাউকে মানে করে না। ঝামেলা হয়ই না। কি করবে? এটা তো ব্যাপার না, কি করবে? ব্যাপারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হুম? আচ্ছা, এবার হচ্ছে শিক্ষা এবার প্রতিষ্ঠান। মানে সবার ক্ষেত্রে এক না এটা। এক নয়, এক নয়। হুম? আচ্ছা, এবার সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান। সমাজ জীবনে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় হচ্ছে প্রথাভিত্তিক শিক্ষার প্রত্যক্ষ মাধ্যম। আমরা একদম কৈশোর, প্রাক কৈশোর, যৌবন সব জায়গায় আমরা শিক্ষা গ্রহণ করি। এখান থেকে আমরা আদর্শ মূল্যবোধ, সামাজিক দায়িত্ব সম্পর্কে শিখি। তাহলে সবকিছু আমরা হই। যেখানে আমরা সব পড়াশোনা করি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কি করে? আমাদের ভূমিকার মধ্যে সম্পূরক ভূমিকা, সাপ্লিমেন্টারি ফাংশন দেয়। যে আমরা ঘরের পরে বেশিরভাগ সময়, আমাদের জীবনের বেশিরভাগ সময় বিদ্যালয়ে কেটে যায়। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের, যেগুলো আমরা ঘরে বলতে পারি না, বিদ্যালয়ে এখানে এসে করি। বিদ্যালয়ের গৃহ পরিবেশে সম্পূরক ভূমিকা পালন করে, গৃহ পরিবেশে। সংশোধনীর দায়িত্ব, যে তুমি যখন একটা শিশু যখন বিদ্যালয়ে আসে, বহু মানে উচ্ছৃঙ্খল আচরণ, অভ্যাস নিয়ে আসে। পরিষ্কার কথা। তুমি যখন ১ম এ যাও ছোটবেলায়, বিভিন্ন ধরনের অভ্যাস নিয়ে স্কুলে এসেছো। যখন করেছো তখন বন্ধু-বান্ধব কিছু একটা বলেছে, কিছু একটা বলেছে। সেখান থেকে কি হয়, আস্তে তুমি যে মানে অভ্যাসগুলো, ভালো অভ্যাসগুলো শিখেছো। ঠিক আছে? অনেকে দেখবে অভ্যাস খারাপ হলে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। ঠিক আছে? দেখবে ভালো অভ্যাস শিখে আসে। সামাজিক নিয়ন্ত্রণ, সোশ্যাল রেগুলেটর, সমাজের রীতিনীতি থেকে শুরু করে আদর্শ, সমাজের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হই। স্কুলে শেখায় যে আমাদের সোসাইটি কত ভালো, আমরা হ্যান ত্যান সবকিছু। মূল্যবোধ শেখানো হয়, সোশ্যাল ভ্যালুস শেখানো হয়, ইমোশনাল ইন্টিগ্রেশন শেখানো হয়, প্রাক্ষবিক সমন্বয়। যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ইমোশনাল, কখনো তুমি ফার্স্ট হবে না, ফার্স্ট থেকে সেকেন্ড হলে, সেকেন্ড হয়তো কোনো কিছুর জন্য তুমি হলো না, তাহলে সেই জায়গায় তোমার ইমোশন যেন কন্ট্রোল হয়। সব জায়গায় রেগে গেলে হবে না। ঠিক আছে? ফার্স্ট হও, কোনো সময় তুমি সেকেন্ড হতেই পারো। তাহলে সেগুলোকে নিতে হবে। মানব সম্পদের উৎপাদনের কর্মক্ষেত্র, যেখান থেকে আমাদের ছোট দলের মধ্যে ভাগ করে বিভিন্ন ধরনের একে অপরের সাথে কোঅপারেটিভ মনোভাব করানো হয়। স্কুলের মাধ্যমে এগুলো আমাদের হয়ে থাকে। এইভাবে আমরা সামাজিকরণ করি। দ্বিতীয়ত গোষ্ঠী, মানে মানুষ সমাজবদ্ধ জীব, তাই পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে। এবারে যে গোষ্ঠীতে সে বসবাস করে, সেই গোষ্ঠী অনুযায়ী তাদের উপরে প্রভাব বিস্তার করে। এটা বেসিক্যালি, আর বেশি কিছু আলোচনা করার মতো নয়, প্রশ্ন আসবার নয়। এবার গণমাধ্যম, এটা ভীষণভাবে প্রয়োজন। মানে একটা বাস্তব কথা যদি তোমাদেরকে আমি বলি, যে হ্যাঁ, আমিও সোশ্যালাইজড, যে ১ম থেকেই যে সোশ্যালাইজড হয়ে গেছিলাম, যে আমার বাবা-মাও যে আমাকে ভীষণভাবে সোশ্যালাইজড করে দিয়েছিল, সেরকম ব্যাপার না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে করেছে, এরকম অস্বীকার করব না যে, বাবা-মাও ছোটবেলা থেকেই প্রণাম কর, ঠিক আছে? এইসব জিনিস, বহু জিনিস বাবা-মা শিখিয়েছে। অবশ্যই করেছে। আমি অস্বীকার করব না। সবসময়ই বাবা-মা ছোটবেলা থেকে সামাজিকরণ করেছে। কিন্তু আমাকে আরো বেশি সামাজিক, মানে একদম যাকে বলে আজকের দিনে আমি যতটা সামাজিক, যতটা সোশ্যালাইজ, তার পেছনে আমি ভীষণভাবে মানে ক্রেডিট দিই গণমাধ্যমকে। ভীষণভাবে আমি ক্রেডিট দিই গণমাধ্যমকে। ঠিক আছে? তার কারণ হচ্ছে যে, যেমন তোমাদের মধ্যে এখানে অনেকে আছে যে যার বিভিন্ন রিলিজিয়ন এ আছে। কেউ হিন্দু রয়েছে, কেউ মুসলিম রয়েছে, কেউ খ্রিস্টান রয়েছে। এমন কেউ রয়েছে যে হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভক্ত বা কৃষ্ণকে ভীষণভাবে ভালোবাসো। কেউ আছে এরকম? যে তার কাছে কৃষ্ণ মানে একটু অন্যরকম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি খুব কৃষ্ণ ভক্ত, ভালোবাসি। তো এবার এখানে একটা প্রশ্ন হয়। এবার আমিও ভীষণ অ্যাকচুয়ালি কৃষ্ণর হচ্ছে ভক্ত, যাকে বলো যাই বলো। কিন্তু আমি একটু তাকে অন্যভাবে মানি। যে কেউ কৃষ্ণকে মানে যে বাল গোপাল, আমার ঘরে গোপাল এসছে, তাকে পুজো কর, মানে তাকে আরতি করা, হ্যান ত্যান এইসব কথা। কিন্তু ভুলেও কোনোদিন গীতাটা খুলে দেখিনি। কিন্তু শুধু কৃষ্ণ প্রেম আর কৃষ্ণের প্রতি হ্যান ত্যান এইসব সবই চলছে। কিন্তু কোনোদিন গীতাটা খুলে দেখিনি, যে না হচ্ছে গীতাতে কি লেখা আছে। কিন্তু ওই ঘরে গালগোপাল আছে, বালগোপালকে খাওয়া, স্নান করানো সবকিছু আমি করি। কিন্তু গীতাটা আমি খুলে দেখি। এবার আমি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণের গীতার মাধ্যমে, তাকে ভালোবাসি।
তিনি যে গীতায় যেসব শ্লোক মানে যেসব কথাগুলো বলেছেন, যেসব কথাগুলো তিনি বলেছেন, আমি সেগুলোকে নিজের লাইফে এপ্লাই করার চেষ্টা করি। আমি সেভাবে কৃষ্ণকে ভালোবাসি। তো আমি জানি না কে এইভাবে ভালোবাসো, তোমরা কেউ জানো না। আমি কিন্তু ওইভাবে কৃষ্ণের যে মূর্তিটা আমি নিয়ে আছি স্যার, আমি আছি স্যার, একদম আমি আছি আমি আছি। কেউ যদি প্রবলেম এটা হলেই ওটার সঙ্গে এ করি। আমি আছি। তো কেউ যদি এটা করো তাহলে একমাত্র বলবো সে প্রকৃত কৃষ্ণকে ভালোবাসতে পেরেছো। কারণ অনেক দেবতা আছে, আমি তার মধ্যে কৃষ্ণের কথাই বলছি। কারণ সে মানুষটা মানে একটা আদর্শ জীবন দেখিয়ে গেছে যে বাল্য অবস্থা এমন হবে, কৃষ্ণ উদাহরণ হবে। যৌবন অবস্থায় প্রেম এমন হবে, কৃষ্ণ উদাহরণ হবে। রাজা এমন হবে, কৃষ্ণের উদাহরণ হবে। বন্ধু এমন হবে, কৃষ্ণ উদাহরণ হবে। সে একটা আদর্শ জীবন আমাদেরকে দেখিয়ে গেছে। ঠিক আছে? ওই জন্য একটা কমপ্লিট ম্যান যদি কেউ হয় সেটা আমাদের কাছে সেটা। এবার মানে আমি তো হিন্দু ধর্ম থেকে বিলং করি বলে আমি এক্সাম্পলটা দিলাম। এবার কেউ যদি মুসলিম থেকে হও, তাদের কাছে যেয়ে তাদের মানে পছন্দ করো যে প্রফেট রয়েছে, তার সম্পর্কে আমি পার্সোনালি বলছি আমি খুব বেশি কিছু জানি না। ওইজন্য আমি তার সম্পর্কে এক্সাম্পল কিছু দিতে পারলাম না। আর যারা খ্রিস্টান রয়েছে জিসাস ক্রাইস্টের সম্পর্কে আমি কিছু হিস্টোরিক্যাল মানে ইনফরমেশন জানি। কিন্তু আমি তত ভালোভাবে কোরআন বা বাইবেল এসব কিছু পড়িনি। ওইজন্য সে সম্পর্কে আমি মতামত বা কোনো মতবাদ দিতে পারলাম না। ঠিক আছে? পরিষ্কার আমি আমার দিক থেকে বললাম। তো সেরকম গণমাধ্যম ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমাকে বাবা তুমি যেখানেই বসবাস করে থাকো, তোমাকে গণমাধ্যমের সাথে অ্যাটাচড হতেই হবে। আগেকার যুগে ছিল সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, কম্পিউটার মানে ছিল দূরদর্শন পর্যন্ত। এখনকার দিনে এসে গেছে কম্পিউটার, ইন্টারনেট। ঠিক আছে? তো এগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তো এগুলোকে ব্যবহার করতে হবে। যত উচ্চমানের উচ্চ গুণমান সম্পন্ন পুস্তক হবে সেগুলো পড়তে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। তুমি কোন পার্টিকে এ করবে সবকিছু তোমাকে বুঝতে হবে, সেই অনুযায়ী করতে হবে। সেই সংক্রান্ত সংবাদপত্র পড়তে হবে। টেলিভিশন, মুভি, সিনেমা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দেখতে হবে। কেউ যদি পদ্মাবত সিনেমা দেখে ভাবো ইতিহাস দেখেছো, তাহলে হাততালি দাও যে তুমি ভুল দেখেছো। কেউ যদি যোধা আকবর দেখে ভাবো যে আমি আকবরকে দেখে নিয়েছি, তাহলে বাবু থ্যাংক ইউ, তুমি ভুল দেখেছো। যদি কেউ বাজিরাও মস্তানি দেখে ভাবো যে তুমি ইতিহাস দেখেছো, তাহলে বাবু তুমি ভুল দেখেছো। ঠিক আছে? পরিষ্কার কথা, কারণ ওগুলো সিনেমা না, ওগুলো হচ্ছে যাকে বলা হয় এন্টারটেনমেন্ট, যার মধ্যে ইতিহাস কম, ইতিহাসকে ভুলভাবে দেখানো হচ্ছে। ঠিক আছে? তো চলচ্চিত্র এমন চুজ করো যেটা অ্যাকচুয়ালি হিস্ট্রি দেখায়। আর যদি হিস্ট্রি দেখতে চাও তাহলে চলচ্চিত্র দেখো না, কোনো ডকুমেন্টারি দেখো, যেগুলো ইউটিউব থেকে শুরু করে যেখানে হিস্ট্রি রয়েছে সেভাবে দেখো। তাহলে যদি হিস্ট্রি দেখো তাহলে সেগুলো বুঝতে পারবে। তাহলে এগুলো যথেষ্ট ভূমিকা পালন করে। ঠিক আছে? বেশি কিছু আর বলবো না। রাষ্ট্রনীতি, রাষ্ট্র যেভাবে আমাদের রাষ্ট্রের সমাজস্থ মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, এ রাষ্ট্র আমাদের কর্তৃত্বমূলক প্রতিষ্ঠান। আইন প্রণয়ন করে, সেই আইন অনুযায়ী আমাদের নাগরিকদের আচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সেই অনুযায়ী রাষ্ট্র যদি কল্যাণকামী রাষ্ট্রনীতি নিয়ে আসে তাহলে আমাদের সুবিধা হবে। আর যদি না দেয় তখন ওই আমাদের নর্থ কোরিয়ার মতো অবস্থা হবে। ঠিক আছে? তো কিছু বেশি কিছু বলছে না, প্রকল্প সেই জন্য নিয়ে আসে। আর ধর্ম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের দিনে রিলিজিয়ান মানে কেউ যদি ভাবো যে না ধর্ম তো অত গুরুত্বপূর্ণ নয়, আমাদের সমাজে মানুষই গুরুত্বপূর্ণ, তো তারা একটা জিনিস বুঝবে, মানুষ খাওয়ার ছাড়তে পারে কিন্তু রিলিজিয়ান ধর্ম ছাড়া থাকতে পারে না। ঠিক আছে? এটা মাথায় ঢুকিয়ে নেবে। কেউ যদি ভাবো না স্যার আছে, বুঝে যাবে, দুদিন পরে বুঝে যাবে। যদি সঠিকভাবে রিলিজিয়ন মানে বা ধর্ম মানে বুঝো তাহলে ঠিক বুঝে যাবে ব্যাপারটা কি রয়েছে। তো যাই হোক, আমি খুব বেশি এখানে বিস্তারিত আলোচনা করব না। এই যে ধর্ম, স্বাধীনতার আগে কি হতো ভারতের সমাজে, যেসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছিল তারাই কিন্তু শিক্ষাদান করতো। যেমন টোল যেগুলো হতো, আজকের দিনে টোল বললে আমরা একটু মানে এর চোখে দেখি, হেওর চোখে দেখি, টোলে পড়ে ফালতু এরকম কথা বলি। কিন্তু অ্যাকচুয়ালি টোল হতো যেগুলো সংস্কৃত ভাষায় পড়ানো হতো টোল। সেখানে কিন্তু যারা মানে বিদ্বান যারা হতো তারা কিন্তু পড়তো। সবাই কিন্তু টোলে পড়তে পারতো না। আজকের দিনে টোল বললে আমরা হেয় করি। ঠিক আছে? এবার এরকম আরবি ফার্সি ভাষায় এরকম মক্তব ছিল। ইংরেজি ভাষায় এগুলো মিশনারি স্কুল বা কলেজ ছিল। ঠিক আছে? সবই ছিল। তো ধর্ম প্রচার যারা ধর্ম প্রতিষ্ঠানগুলো ছিল তারা কিন্তু সামাজিক আমাদের যে শিক্ষাদানের পীঠস্থান ছিল। তো আজকের দিনে সেটা পরিবর্তন হয়ে গেছে। আজকের দিনে সরকার যেমন ব্যবস্থা করছে, বেসরকারি সংস্থাও শিক্ষার প্রচারে ভূমিকা পালন করছে। তো যাই হোক, শিক্ষা প্রচারে আজকের দিনে শিক্ষা আজকে ব্যবসা হয়ে গেছে। তো কিছু করার নেই।
তো সেটা চলছে, আমাদেরকে মেনে নিতে হবে। সংস্কৃতি কালচার, সংস্কৃতি ব্যক্তিকে মানুষ রূপে গড়ে তোলে। তুমি যদি কালচার না ফলো করো, ঠিক আছে, তাহলে আচার আচরণ কিন্তু সমাজ এই সংস্কৃতি ব্যক্তির আচার আচরণকে সমাজ জীবনের মানে উপযুক্ত করে তোলে। তুমি যদি কালচার না পালন করো, তাহলে সমাজের সঙ্গে সমন্বয় তুমি বিধান করতে পারবে না, সমাজের সঙ্গে সঠিকভাবে তুমি বসবাস করতে পারবে না। তাহলে তুমি যদি এগুলো ফলো করো ছোটবেলা থেকে, শৈশব থেকেই যদি এগুলো ফলো করো, তাহলে তোমার একটা ব্যক্তিত্ব সম্পর্কে গড়ে উঠবে এবং আদর্শ জীবনযাপন তৈরি হবে। তাহলে ব্যক্তি জীবনের জন্য কালচার বা সংস্কৃতি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। গোষ্ঠী জীবনে সংস্কৃতি ছাড়া গোষ্ঠী জীবনের কথা ভাবা যায় না। তুমি যখন একটা গোষ্ঠীর মধ্যে থাকবে, বিভিন্ন অনুষ্ঠানে সমাজের সদস্যদের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। তার মাধ্যমে আমরা আন্তর্জাতিক সংহতি থেকে শুরু করে সবকিছু বজায় রাখতে পারবো। ফলে কালচার পালন করা ভীষণ গুরুত্বপূর্ণ। কেউ যদি মনে করো আমি কালচার পালন করি না, এই যে দেখাচ্ছে আমাদের যত সব মানে বন্ধুরা মানে সেলিব্রিটিরা কি না সরস্বতী পূজায় অষ্টমীর দিন আমি বিফ খেয়েছি, কি না আমি হচ্ছে খুব বেশি সেকুলার, তো এদেরকে কি বলা উচিত আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই জানো এগুলা কিসের মধ্যে পড়ে। ঠিক আছে, এই ব্যাপার। তো প্রত্যেকের নিজের কালচার সম্পর্কে আহ অবগত হওয়া উচিত এবং সেটাকে মানে যাকে বলা হয় সম্মান করা উচিত। ঠিক আছে, এবার রিলিজিয়নের সঙ্গে কালচার কিন্তু ভীষণ ভাবে যুক্ত। যেমন একটা কথা বলি একটু তোমাদের মানে এটা আমাদের কমপ্লিট আর কি আছে আর অর্থনীতি, বেঁচে থাকার জন্য আমাদের অর্থনীতির মাধ্যমে যত বেশি অর্থনীতি হবে এটা পড়ে নেবে, অর্থনীতি কিরকম কিছু ব্যাপার নেই। ঠিক আছে, এবারে কি আছে মনে এমসিকিউ গুলো আছে, তারপরে এমসিকিউ আছে, সেগুলো পরে আমি বলবো। ঠিক আছে, অর্থনীতিটা শুধু রিডিং পড়বে, এটা পড়ার মতো কিছু নয়, রিডিং পড়লেই দেখতে পাবে। আচ্ছা, এবার আমি তোমাদের একটা কথা বলবো, মোটামুটি আমাদের টপিক কমপ্লিট। ঠিক আছে, এখানে টপিকটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের শুধু একটা কথা বলবো, ঠিক আছে, আমাদের কিছু ভুল কনসেপ্ট বা ভুল ধারণা আছে, সেই কিছু ভুল ধারণা তোমাদের একটু ভাঙবো। আচ্ছা, কারো যদি মনে হয় যে হয়ে গেছে, ক্লাস লেফট করতে পারো, কোনো অসুবিধা নেই, পড়ানো কমপ্লিট। ঠিক আছে, কেউ যদি চাও লেফট করতে পারো, পিডিএফ পেয়ে যাবে, সমস্যা নেই। আর কারো যদি মনে একটু শুনবে তাহলে শুনতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে রিলিজিয়ন বা ধর্ম রয়েছে, ধর্মের সাথে সংস্কৃতি এবং কালচার কিন্তু যুক্ত। কিভাবে? সাপোজ খুব ভালো করে কথাটা শুনবে। সাপোজ এই যে বিভিন্ন রিলিজিয়ন বা ধর্ম বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছিল। যেমন সাপোজ হিন্দু ধর্ম, ঠিক আছে, হিন্দু ধর্ম উৎপত্তি কোথায় হয়েছে? ভারতে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে ভারতে যখন উৎপত্তি হয়েছে, তাহলে ভারতের যে আবহাওয়া কেমন? হট, গরম আবহাওয়া। তাহলে গরম আবহাওয়ায় মানুষ কি পরে, কি জামা কাপড় পরে? গরম আবহাওয়া হলে মানুষ মানে সুতির জামা পরবে, সুতির জামা পরবে, পাতলা জামা পরবে। এখানে প্রচুর হচ্ছে ধান হয়, তাহলে ভাত খাবে। ঠিক আছে, দুধ পাওয়া যায়, দুধ খাবে, কোনো অসুবিধা নেই। তাহলে যারা ভারতে বসবাস করছে হিন্দু, তাহলে তারা এটাই খাবে, এইভাবেই বসবাস করবে। এবার যারা মুসলিম, তাহলে মুসলিম ধর্মের উৎপত্তি কোথায় হয়েছে? ভারতে তো নয়, উৎপত্তি হয়েছে কোথায়? আরবে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে আরবে যে উৎপত্তি হয়েছে, আরবের আবহাওয়া কেমন? ভীষণ গরম, হট এবং ড্রাই, খুব শুষ্ক আবহাওয়া। তাহলে এখানকে কি খাওয়া যায়? এখানে কি প্রচুর জল আছে? নেই। কি পাওয়া যায়? খেজুর পাওয়া যায়, ড্রাই ফ্রুটস পাওয়া যায়। ঠিক আছে, খেজুর পাওয়া যায়। তাহলে এখানকার যে ড্রেস পরায় সেরকম কি পরতে হয়? প্রচুর রোদ হওয়ার জন্য এখানকার লোকেরা বোরখা পরে ঘোরে। বা যারা আফগানিস্তানে রয়েছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের যে কোট, আফগানি কোট যেরকম পরে, এবং এরা শক্তিশালী। এই জন্য কি হয়, যেসব মুসলিম লোকেরা হয় তারা কি করে, যখন ওই যে রোজা রাখে, রোজা রাখার পরে কি করে খেজুর খায় বা বিভিন্ন ধরনের যে খাবার খায়, তাহলে ড্রেস তাদের সেরকমের বোরখা হয়। বা মুসলিমরা যে আমাদের টুপি পরে, রোদ প্রচুর থাকে সেজন্য তারা টুপি পরে। তাহলে এই যে কালচার গুলো, এগুলো সব কিন্তু আরবে থাকার জন্য এই কালচার। কিন্তু যখনই এরা ইন্ডিয়াতে এলো, ভারতে এলো, তাহলে ভারতে আসার জন্য এই জিনিস ভারতে যদি এসে তারা খায়, তাহলে সেখানে খেজুরটা কি গুরুত্বপূর্ণ, সেখানে যে খাবার দাবার, তো ভাত দুধ সব রকম খাবার দাবার পায়। তাহলে
ভারতীয় যেসব মুসলিমরা দেখো তারা কি খাচ্ছে? তারা কি খেজুর খেয়ে আছে? তারা যেগুলো আরবের মুসলিমরা খাচ্ছে সেটা কি আছে? তারা সেই ভাত খাচ্ছে, তারা দুধ খাচ্ছে। যে বাংলাদেশের যেসব মুসলিমরা আছে তারা কি করছে? তারা লুঙ্গি পরছে। তাহলে আরবের লোকেরা কি লুঙ্গি পরে? নিশ্চয়ই না। তার মানে এটা মনে রাখবে, কালচারের সাথে ধর্ম কিন্তু সবসময় ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। এরকম নয় যে যারা লুঙ্গি পরে তারা মুসলিম, এরকম কোনো ব্যাপারই না। এটা জলবায়ু অনুযায়ী কালচার। এবার দেখবে আমরা মন্দিরে যখন প্রবেশ করি তাহলে জুতো খুলে প্রবেশ করি। ঠিক আছে? মন্দিরে যখন যাই জুতো খুলে প্রবেশ করি। কিন্তু যারা খ্রিস্টান রয়েছে তারা যখন চার্চে যায় তারা কি করে? জুতো পরে যায়। ঠিক আছে? বলবে স্যার কেন? সেটাও তো একটা ধর্মস্থান। তাহলে সেখানে তোমার জুতো খুলে যাওয়া উচিত। এবার দেখতে হবে আমরা যেখানে বসবাস করি, আমরা কোথায় বসবাস করি? ইন্ডিয়াতে বসবাস করি। তাহলে ইন্ডিয়াতে প্রচুর ধুলো, গরম, টেম্পারেচার গরম এবং প্রচুর ধুলো হওয়ার জন্য কি হয়? মানুষ যখন কোনো একটা পবিত্র স্থানে প্রবেশ করে যেখানে খুব মানুষেরা যাচ্ছে, তাহলে সেই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। সেই জন্য সেখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। সেটা এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে, শ্রদ্ধার জন্য কোনো ব্যাপার নয়। কিন্তু চার্চে যেগুলো হয় এটার উৎপত্তি কোথায় হয়েছে? ইংল্যান্ডে হয়েছে, ফ্রান্সে হয়েছে। সেখানে কি ঠান্ডা, তাহলে সেখানে তুমি যদি খালি পায়ে যাও তাহলে তোমার অবস্থা কি হবে? আরো বেশি ঠান্ডা লাগবে। সেই জন্য দেখবে সেখানে লোক জুতো পরে যায় এবং বেঞ্চে গিয়ে বসে। তাহলে এইগুলো রিলিজিয়নের সাথে কোনো সম্পর্ক নয়, এগুলো সেই জায়গার কালচারের সাথে সম্পর্ক। এবার ধরো ইন্ডিয়াতে কেউ যদি খ্রিস্টান যদি কোনো চার্চে ঢুকে, সে জুতো পরে ঢুকতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কি জুতো পরে ঢোকার প্রয়োজনীয়তা রয়েছে? না, খালি পায়েও সে যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কি, যেহেতু সেখানকার খ্রিস্টানরা এটা পালন করে এসেছে তাহলে এটাকে পালন করতে হবে। সেখানকার মুসলিমরা যেহেতু এটা পালন করে আসছে এখানেও করতে হবে। কিন্তু ধর্ম এবং কালচার এটা কিন্তু প্লেস ভিত্তিতে হয়, স্থান ভিত্তিতে হয়। এটা কিন্তু রিলিজিয়নের সাথে কোনো সংস্কৃতি আসে না, সংস্কৃতি আছে সেই জায়গা অনুযায়ী, যেই জায়গায় সেটার উৎপত্তি হয়েছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। কি বললাম, বোঝা গেল? আমি যে কথাটা বোঝাতে চাইছি প্রত্যেকের ক্লিয়ার হলো? আপনি যেটা বললেন যেটা তো স্বামী বিবেকানন্দ চিঠিতে কি বলছো বাবা? যে করেছিলেন তখন বললেন কি বললাম বুঝলাম না, বলো। এই কথাটাই এইরকম করে উনি তো বলেছিলেন যতটুকু আমি জানি পড়েছি। একটু ভালো করে বলো, তোমার কথার উপরে কেটে গেল, তুমি আরেকবার বলো, কি বললে? বলছি আপনি যেই কথাটা বললেন ওই হুম, কথাটা তো স্বামী বিবেকানন্দ মাদার টেরিজাকে বললেন, মানে বলেছেন আর কি। আরে কারণ স্বাভাবিক উনারা যখন কথা। এসছিলেন এখানে ধর্ম প্রচারের জন্য, হ্যাঁ, হ্যাঁ আরে উনারাই এই আমি কি কথাগুলোই ধর্ম বলে প্রচারক? গেছেন। আরে আমি কি চিঠিতে ধর্ম উনি প্রচারক? খুব ব্যাখ্যা করে লিখে গেছেন। অবশ্যই। আরে স্বামী বিবেকানন্দ তো, না সেটা বলছি না, ওইটা তো হ্যাঁ ওটাই বলে গেছেন উনি। আমি তো সেই কথাগুলোই বলবো যেগুলো রিয়েলিটি হবে। তো আমি কি বললাম যেটা আমার কথা? হ্যাঁ। আমি বলছি না এটা আমার কথা। এগুলো দেখো, আমরা না শিক্ষিত বলছি ওটা অবস্থায় ওইটাই বলে গেছেন যে হ্যাঁ। এগুলো আমরা হ্যাঁ। এসেছি, কিন্তু আমাদের মনে একটা ভুল থটস রয়েছে, যে থটসটা আমি বলছি, ঠিক আছে? সেটা কোনো বলছি না যে আরে আমি থোড়ি কি বই লিখছি নাকি। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, হ্যাঁ, আর উনি বলেছিলেন যে তোমরা ধার্মিক হয়ো না, তোমরা আধ্যাত্মিক হয়ো। তো মানে উনি আবার একদম এটা একটু স্বামী ডিপ্লোম্যাটিক হয়ে যায়। বাট উনি বলেছিলেন যে তোমরা স্পিরিচুয়াল হও। বাট স্বামী ধার্মিক বিবেকানন্দ নয়। স্বামী বিবেকানন্দের মতো পার্সন মানে খুব কম, ঠিক আছে? কেউই নয়, খুব কম বলাটা ভুল। তিনি অ্যাকচুয়ালি সমাজকে এমন ভাবে একদম, দেখেছেন, একদম। সমাজকে এমন ভাবে দেখেছেন, তিনি অ্যাকচুয়ালি আজকের দিনে আমরা যে গীতাটাকে পড়তে পারছি সেটা তো তার কারণ তো স্বামীজি। তো স্বামীজির যে লেখা বই রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এগুলো কি? এগুলো তো গীতারই সারাংশ। গীতাটাকেই তিনি, গীতার মধ্যে যে বিভিন্ন যোগ রয়েছে সেগুলোই তো তিনি লিখেছেন। রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ভক্তির মাধ্যমে তুমি কিভাবে ভগবানকে পাবে, জ্ঞানের মাধ্যমে তুমি কিভাবে, সেটাই তো তিনি লিখেছেন। তিনি আরো গীতাটাকে এত সহজ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এত ভালোভাবে এক্সপ্লেন করেছেন, সেই কারণেই তো আমরা আজকের দিনে গীতাটা পড়ছি। তার তার মানে তার এক্সপ্লেনেশনই তো আমাদেরকে বলতে হবে, আমরা নতুন কি এক্সপ্লেনেশন দেবো? তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি আজকের ক্লাস কমপ্লিট হলো। সব একটু ভালো করে পড়বে, তাহলে পরের দিন। স্যার হুম, নিশ্চয়ই বলো। স্যার একটা হ্যালো স্যার। কোশ্চেন আছে। বলো বলো।
আচ্ছা, হ্যালো গৌরাঙ্গ আগে বলো। হ্যাঁ, গৌরাঙ্গ স্যার, আগে বলো, তারপরে কি একজন মেয়ে বলছিলে সে বলবে। ভালো। বলছি স্যার সামাজিকরণ হুম। হচ্ছে একটা শিশুর সামাজিকরণ ফার্স্ট কোথায় ঘটে, বিদ্যালয় না হচ্ছে তার পরিবার? অবশ্যই পরিবার। পরিবারই। অবশ্যই 100%। অবশ্যই প্রথম স্যার, সামাজিকরণ তার পরিবারে কি স্যার বাইরের সমাজের সঙ্গে পরিবারে কি স্যার বাইরের সমাজের সঙ্গে মিলছে? এটা কি সামাজিকরণের মধ্যে পড়ছে? সমাজ মানে পরিবারে তো স্যার পরিবারের মধ্যেই থাকছে। তো পরিবার সমাজ নয়? পরিবার কি সমাজ নয়? পরিবারটাও তো আচ্ছা সমাজ। পরিবারের মানুষের সাথে তুমি কিভাবে তোমার দাদা মানে দাদু দিদা কাকু কাকির সাথে কথা বলবে, সেটা তোমাকে প্রথমে শিখতে হবে না? তুমি বাড়িতে আগে মানে প্র্যাকটিস করে তারপরে খেলতে যাও, না আগে প্রথমে গিয়ে প্রথমেই ব্যাট ধরে ব্যাট হাতে নিয়ে ক্রিকেট খেলতে যাও? তো বাড়িতে তাকে প্র্যাকটিস করতে হবে। তারপর তো তুমি স্টেডিয়ামে গিয়ে মানে আচ্ছা প্র্যাকটিস আচ্ছা করবে। ব্যাপারটা সেরকম। ঠিক আছে? একদম। আরেকজন কেউ কিছু বলছিল বলো। কোনো একজন মেয়ে মুপিয়া বা কেউ একজন কিছু বলছিল। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি আজকে ফার্স্ট আপনার ক্লাস করছি। এর আগে আচ্ছা কি কি টপিক হয়েছে একটু যদি বলে দিতেন। আচ্ছা আচ্ছা। তো স্যারকে বলবে তোমাদের পাঠিয়ে দেবে, তবু আমি প্রথমে বলে দিচ্ছি যে ফার্স্ট চ্যাপ্টার আমরা একটু মনস্তাত্ত্বিক মানে চাইল্ড সাইকোলজি নিয়ে যে তার ইন্ট্রোডাকশন করেছিলাম, তার আমি একটা পিডিএফ দিয়েছি। সেকেন্ড চ্যাপ্টার আমি করেছি বৃদ্ধি ও বিকাশ নিয়ে, আমাদের যে বৃদ্ধি হয় এবং তার সাথে যদি বিকাশ হয় সেটা নিয়ে পড়িয়েছি। থার্ড চ্যাপ্টার আমরা পড়িয়েছি পরিবেশ এবং বংশগতি নিয়ে, যেটা আমাদের আগের ক্লাস হয়েছিল, যে আমাদের পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে বংশগতি কিভাবে প্রভাব বিস্তার করে। আর আজকে আমরা আলোচনা করলাম সমাজীকরণ। ঠিক আছে, যে সোশ্যালাইজেশন বা সামাজিকরণ সম্পর্কে আলোচনা করেছি। বোঝা গেছে? এই চারটে হয়েছিল। এই চারটেই হয়েছে তো? বাকিরা যারা ক্লাস করেছিলে এই চারটেই হয়েছে তো নাকি? না অন্য কিছু হয়েছে? হ্যাঁ স্যার, এই ৪ টে। হ্যাঁ স্যার। এই হ্যাঁ। ৪